কলেজ থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে পিপাসা, কিন্তু একটাও রিক্সা পাচ্ছে না ও। খুবই বিরক্ত লাগছে ওর। দুপুরের কড়া রোদ ওর মুখে এসে পড়ছে। উফ, আজকে এমনি দেরি হয়ে গেছে, তার উপর একটা রিক্সাও নেই। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর ভাল লাগছে না। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পিপাসা কোনো রিক্সা পেল না। না, এবার হাঁটতেই হবে, না হলে দেরি হয়ে যাবে, তারপর মামুনি চিন্তা করবে। বলেই পিপাসা হাঁটতে শুরু করলো। রাস্তায় তেমন কোনো মানুষ নেই, যাতে বেশি হাঁটতে না হয়, তাই পিপাসা একটা শর্টকাট ধরলো। এই জায়গাটা আরো নির্জন, একটাও মানুষ নেই। কিছু দূর যেতেই পিপাসা দেখলো যেখান থেকে জঙ্গলের শুরু ওখান থেকে শব্দ আসছে। পিপাসা আবার একটু ভীতু টাইপের, কিন্তু সাথে কৌতূহলীও, তাই মাঝে মাঝে কৌতূহল বশত বিভিন্ন কাজ করে, তারপর পস্তাতে হয় তাকে। এবারও ঠিক তাই হলো। একরাশ কৌতূহল নিয়ে পিপাসা ওই জায়গাটার সামনে গেল। গাছপালার আড়াল থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো যে কি হচ্ছে। ভেতরে তাকাতেই পিপাসা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। পিপাসা দেখলো একটা লোক খুবই মনোযোগ দিয়ে একজন লোকের আঙুলগুলো এক এক করে কাটছে। লোকটা খুবই কাঁদছে, মাঝে মাঝে ব্যথায় চিৎকার করে উঠছে। যেই লোকটা এই নৃশংস কাজ করছে সে উল্টো দিকে ঘুরে আছে, তাই পিপাসা তার মুখ দেখতে পারছে। এসব দেখতেই পিপাসা প্রচন্ড ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু সাথে নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। না না, চিৎকার করা যাবে না, চিৎকার করলে ওরা বুঝে যাবে, এতে বিপদ বাড়বে। পিপাসা বরাবরই খুন মারামারি এসবে খুব ভয় পায়, তাই যখন এসব দেখে তখন ওখান থেকে চলে যায়। পিপাসা নিজেকে বাঁচাতে ওখান থেকে দৌড় দেয়। নে আর একটু শর্টকাট দিয়ে যা, অলস কোথাকার। ওরা দেখে ফেললে তুই আজকে শেষ হয়ে যেতে। ওই লোকটাকে যেভাবে কাটছিল তোকেও ওভাবেই কাটতো। পিপাসা পেছনে না তাকিয়ে একইভাবে দৌড়াতে লাগলো। এক দৌড়ে পিপাসা তার বাসার সামনে চলে আসলো। গেটের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আজকে জোর বাঁচা বেঁচে গেছি, আর একটু হলেই লাশ হতে হতো। বলেই পিপাসা গেট খুলে ভেতরে ঢুকলো। 10 তলা বাড়ির 4 তলায় থাকে পিপাসারা। বড় বড় পা ফেলে লিফটের দিকে এগিয়ে গেল পিপাসা। এদিকে 4 তলা থেকে জানালা দিয়ে একজন সবটা দেখলো। সেটা আর কেউ নয়, পিপাসার একমাত্র ছোট ভাই অভ্র। লিফট 4 তলায় পৌঁছাতেই পিপাসা তাড়াতাড়ি করে নেমে ফ্ল্যাটের দরজার কলিং বেল বাজালো। কিছুক্ষণ পরে পিপাসার মা মিসেস আয়েশা দরজা খুলে দিলেন। কিরে, এত দেরি হলো যে? আসলে কলেজ থেকে বের হতে দেরি হয়ে গেছিল, তারপর আবার একটা রিক্সাও পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, ভেতরে আয়। ওই আঙুল কাটার ঘটনাটা পিপাসা এড়িয়ে গেল ওর মায়ের কাছ থেকে। পিপাসা এবার ভেতরে ঢুকে সবার আগে নিজের রুমে গেল। পিপাসা ঘাট থেকে ব্যাগটা নামাতেই পিপাসার ভাই অভ্র এসে ওর রুমে হাজির হলো। কি রে, এখন এখানে এসছিস কেন? আমি জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে নি, তারপর আসিস, এখন যা। সেটা না হয় বুঝলাম, কিন্তু তার আগে বলো তুমি দৌড়াতে দৌড়াতে কোন জায়গা থেকে আসলে? কুকুর টুকুর তাড়া করছিল নাকি? ও, তার মানে অভ্র দেখে ফেলেছে। আসলে পিপাসা আর অভ্রের মধ্যে বন্ডিংটা খুবই ভালো। পিপাসা প্রায় অনেক কিছুই ওর ভাই অভ্রের সাথে শেয়ার করে। কি হলো আমাকে বলবে না আপু? আচ্ছা শোন। এরপর পিপাসা অভ্রকে যা যা হয়েছে সবটা খুলে বলল। কি বলো এসব আপু? তোমার না বেশি কৌতূহল? যদি ওরা জানতে পেরে যেত তাহলে তোমার কি হতো বলো তো? আমি কি জানতাম নাকি যে ওখানে এসব হচ্ছে? আচ্ছা এখন তুই আয়, আমি ফ্রেশ হব। যাচ্ছি। বলেই অভ্র চলে গেল। পিপাসা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। তখনই পিপাসার মা মিসেস আয়েশা ওখানে এলেন। কি, শুয়ে পড়লি কেন? খেতে চল। এখন আর খেতে ভালো লাগছে না, ঘুম আসছে খুব। সারাদিন খালি ঘুম আর ঘুম, তাড়াতাড়ি খেতে আয়। বলেই মিসেস আয়েশা ওখান থেকে চলে গেলেন। ধুর, ভাল লাগে না। পিপাসা একরাশ বিরক্তি নিয়ে খেতে গেল। খেয়ে এসেই পিপাসা ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পিপাসা ঘুমিয়ে পড়ল। পিট পিট করে চোখ সামনে তাকাতেই পিপাসা তার প্রিয় মানুষটাকে দেখতে পেল। প্রিয় মানুষটা হলো পিপাসার কাজিন নাবিলা। নাবিলা আপু পিপাসার খুব কাছের। পিপাসা ওর সাথে সবকিছু শেয়ার করে। পিপাসার কাজিনদের মধ্যে নাবিলা আপু ওর সবচেয়ে প্রিয়। অবশেষে তুই উঠলি? সেই কখন থেকে তুই রাখছিলাম। পিপাসা কোনো কথা না বলে
এক লাফে উঠে বসে নাবিলাকে জড়িয়ে ধরলো। আম্মু তুমি কখন এলে? এই তো ৮ ঘন্টা আগে। আসার পর থেকে তোকে ডাকছি, তোর ওঠার নামই নেই। আসলে আপু আজকে কলেজ থেকে আসতে দেরি হয়ে গেছে। আসার পর ফ্রেশ হয়ে খেয়ে ঘুমোতে ঘুমোতে 4:30 বেজে গেছে, তাই দেরি হয়ে গেছে উঠতে। ইস, আমি এসে তোর ঘুম ভাঙিয়ে দিলাম, মাত্র 5:30 বাজে। আরে ধুর, সমস্যা নেই। যাই হোক, এবার বল, কলেজ থেকেই আসতে দেরি হলো কেন? পিপাসা যেহেতু নাবিলার সাথে খুব ফ্রি ছিল, তাই সে তাকে সবটা খুলে বলল। সে কি কি বলিস এসব? আমি ঠিকই বলছি আপু। ওদেরকেও তোকে দেখে ফেলেনি তো? মনে তো হয় না, আসলে আমি নিঃশব্দে দৌড়ে পালিয়েছি ওখান থেকে। তাহলে ভালোই। আর হ্যাঁ, সাবধানে থাকবি। আর কখনো এত বেশি কৌতূহল দেখাবি না। দেখলি তো এবার কি হলো, একটুর জন্য বেঁচে গেলি। আর এমন করব না। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। পিপাসার এমন কাণ্ডে নাবিলা হেসে উঠল। পাগলিটা। এখন এসব কথা বাদ দাও আপু, চলো দুজনে মিলে ছাদে গিয়ে আড্ডা দিই। আচ্ছা চল যাই। আপু তুমি যাও, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আচ্ছা। এরপর নাবিলা ছাদে চলে গেল আর পিপাসা নাচতে নাচতে কফি বানাতে গেল। ও দুপুরের বিষয়টাকে এক প্রকার ভুলেই গেল। ওসব নিয়ে আর মাথা ঘামালো না, কিন্তু সামনে যে পিপাসার জন্য কি অপেক্ষা করছে সেটা কেউ জানে না। পিপাসা 2 কাপ কফি নিয়ে ছাদে চলে গেল। সে ছাদে গিয়ে দেখে নাবিলা কারোর সাথে ফোনে কথা বলছে। কফি নিয়ে চলে এসছি আপু। পিপাসার কথায় নাবিলা পেছন ফিরে পিপাসার দিকে তাকালো। আমি পরে কল দিব। বলেই নাবিলা কল কেটে দিয়ে পিপাসার দিকে এগিয়ে এলো। চলে এসেছিস? তা কার সাথে কথা বলছিলে শুনি? ও আমার এক ফ্রেন্ডের সাথে। ও আচ্ছা। তারপর দুজন কফি খেতে খেতে গল্প করতে লাগলো। রাতে খাবার টেবিলে বসে পিপাসা বসে আছে, কিন্তু খাবার খাচ্ছে না, হাত দিয়ে নাড়াচাড়া করছে। তখনই পাশ থেকে অভ্র ওকে খোঁচা দিয়ে বলল। কিরে আপু, না খেয়ে নাড়াচাড়া করছিস কেন? এটা খাবার, খেলার জিনিস না। পিপাসা এবার অভ্রের মাথায় হালকা ধাক্কা দিল। তুই তোর নিজের মতো খা, আমারটা দেখার তোর কোনো দরকার নেই। ওদের এসব দেখে নাবিলা নিঃশব্দে হেসে উঠল। এবার কথা না বলে তোরা খা, পিপাসা পুরো শেষ। আপু খেতে একদমই ইচ্ছে করছে না। একদম না, পুরোটা খাবার শেষ করে তারপর উঠবি। পিপাসা এবার অসহায় হয়ে খেতে লাগলো। এসব দেখে পিপাসার মাও বাবা মুচকি হাসতে লাগলো। তাদের মেয়ে পিপাসা একমাত্র এই নাবিলার কথা শোনে। এবার খেয়ে এসে পিপাসা বিছানায় শুয়ে পড়লো। পিপাসা শুয়ে চোখ বন্ধ করতেই সাথে সাথে দুপুরের ঘটনাটা ওর চোখের সামনে ভেসে উঠলো। ও সাথে সাথে উঠে বসলো। বেডের পাশে টেবিল থেকে পানি নিয়ে পুরোটা একবারে খেয়ে ফেললো। এখন ঘুমাবো কিভাবে? বারবার ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছে আরাফ। আজকে আরাফও তার সব ফ্রেন্ডরা মিলে একসাথে ডিনার করতে গিয়েছিল। সেখান থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছে তার। আরাফের গাড়ি তার বাড়ির সামনে এসে থামলো। সে গাড়ি পার্ক করে পা টিপে টিপে বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভয় একটা ঢোক গিলল, তারপর কাঁপা কাঁপা হাতে কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণের মধ্যেই আরাফের মা মিসেস সাবিহা চৌধুরী দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলি? এত দেরি হলো? মা, ফ্রেন্ডদের সাথে ডিনার করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন তাড়াতাড়ি ভিতরে আয়। আর কখনো এত দেরি করবি না। সময়ের দিকে খেয়াল আছে তোর? 12:30 বাজে। আচ্ছা মা, ভাইয়া কি আমার কথা কিছু জিজ্ঞেস করেছিল? না মানে, আমি যে এত রাত পর্যন্ত বাইরে, এটা কি ভাইয়া জেনে গেছে? তোর ভাই আজকে বাড়িতে আসেনি, হয়তো কোনো কাজ আছে। বাড়িতে থাকলে তুই এতক্ষণ বাইরে থাকতে পারতিস না। উফ, জোর বাসা বেঁচে গেছি। ভাইয়া বাড়িতে থাকলে খবর হয়ে যেত। হ্যাঁ, এবার ভিতরে আয়। বলেই মিসেস সাবিহা দরজা থেকে সরে দাঁড়ালেন। আরাফ ভেতরে ঢুকলো। তার ভাই বাড়িতে নেই জেনে সে হাঁপ ছেড়ে বাঁচল। ধীরে ধীরে পা ফেলে নিজের রুমে চলে গেল আরাফ। সকালে ঘুম ভাঙার পরেও অলসতার কারণে বিছানায় শুয়ে আছে পিপাসা। তার এখন একদমই নামতে ইচ্ছে করছে না। যেহেতু আজ তার কলেজ নেই, তাই সে আরো কিছুক্ষণ শুয়ে থাকতেই পারে, এই ভেবে সে উঠছে না। এদিকে জানালা খোলা থাকায় সকালের মিষ্টি রোদ তার উপর এসে পড়ছে। তার খোলা চুলে রোদ এসে পড়ায় ঝলমল করে উঠছে চুল। তার সাথে তার মায়াবী মুখটা আরো মায়াময়ী হয়ে উঠেছে। সব মিলিয়ে তাকে খুবই আকর্ষণীয় লাগছে। তার এই রূপ যে কোনো পুরুষকেই ঘায়েল করতে ব্যস্ত।
না, 9টা বেজে গেছে, এবার ওঠা উচিত, কিন্তু উঠতে একদমই মন চাচ্ছে না। পিপাসা একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো। তখনই ওর দরজায় ঠক ঠক আওয়াজ শুনলো। পিপাসা, আমি তোর নাবিলা আপু। আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ। এই তো আপু, উঠে গেছি, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। বলে নাবিলা চলে গেল। পিপাসা ধীর পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ডাইনিং এ গেল, যেখানে সবাই আছে। পিপাসা ওখানে গিয়ে দেখলো তার বাবা আর ভাই টেবিলে বসে রীতিমতো ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে, আর নাবিলা বসে বসে তার জন্য অপেক্ষা করছে। পিপাসা গিয়ে নাবিলার পাশের চেয়ারটা টেনে বসলো। আজকে তো আপুর কলেজ নেই, আপুকে আর পাই কে? মারবো এক থাপ্পড়, চুপচুপ খা। সত্যি বললেই দোষ। পিপাসা, আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু কর। পিপাসা আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে পিপাসা তার রুমে গিয়ে বসতেই নাবিলা তার রুমে এলো। তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর? নাবিলা এবার সোজা হেঁটে পিপাসার পাশে এসে বসলো। যেহেতু আজকে তোর কলেজ নেই, তাই আজকে বিকেলে তুই আর আমি মিলে একসাথে একসাথে কি আপু? একসাথে ঘুরতে যাব। সত্যি? ইয়াহু! পিপাসা এবার নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপু আপু, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। পিপাসার বাচ্চামো দেখে নাবিলা হালকা হাসলো। পাগলি একটা। ঘড়ির কাঁটা 10টায় ছুঁই ছুঁই, কিন্তু আরাফের এখনো ঘুম ভাঙার নামই নেই। কাল রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, যার কারণে তার এখন কিছুতেই উঠতে ইচ্ছা করছে না। আরাফের মা মিসেস সাবিহা একবার এসে ডেকে গেছেন ছেলেকে, এখন আবার এসেছেন। তিনি রুমে এসে দেখেন ছেলে ঠিক একইভাবেই শুয়ে আছে। তিনি গিয়ে আরাফের মাথার কাছে বসলেন। আরাপ বাবা, ওঠ, 10টা বাজতে চললো, আর কত ঘুমাবি? মা, আর একটু ঘুমাতে দাও না। আজ তোর ভাই বাসায় থাকলে এত পর্যন্ত ঘুমাতে পারতি না। এই জন্যই তো বলছি একটু ঘুমাতে দাও, আর প্লিজ যাও, আমি সময় মতো উঠে পড়বো। মিসেস সাবিহা বিরক্ত হয়ে ছেলের রুম থেকে চলে এলেন। আমার হয়েছে যত সমস্যা, আমার 2 ছেলে 2 রকম, একটা অরুণচণ্ডী আর একটা ভয়ঙ্কর। পিপাসা যখন থেকে শুনেছে সে বিকালে তার নাবিলা আপুর সাথে ঘুরতে যাবে, তখন থেকে সে বেজায় খুশি। তাকে আর পায় কে? সাধারণত পড়ালেখা ছাড়া পিপাসাকে খুব একটা বাইরে বের হতে দেওয়া হয় না, আর ঘুরতে তো মোটেই না। মাঝে মধ্যে পরিবারের সাথে যায়, তবে নাবিলা ওদের বাড়িতে আসলে ওকে নাবিলার সাথে একা ছাড়ে। বিকালে পিপাসা আর নাবিলা ঘুরতে বের হয়েছে। দুজনে প্রথমে লেকের কাছে বেড়াতে গেছে। পিপাসা 2 হাত মেলে এক জায়গায় ঘুরে ঘুরে চারপাশের প্রকৃতি উপভোগ করছে। পিপাসা লেকের একদম কিনারা দিয়ে হাঁটছে। হঠাৎ সে পেছন দিক ফিরে দেখে নাবিলা নেই। ভয়ে সে আঁকতে ওঠে। পিপাসা প্রাণ খুলে চারপাশের পরিবেশ উপভোগ করছিল, আর নাবিলা সেটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎই কেউ তাকে পেছন দিকে একটা গাছের আড়ালে টেনে নিয়ে এলো। আচমকা এমন হওয়ায় নাবিলা খুবই ভয় পেয়ে গেল। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে চোখ খুলে তার একটা হাস্যোজ্জ্বল মুখ দেখতে পেল। মানুষটা তার বয়ফ্রেন্ড। তাকে দেখে নাবিলা দীর্ঘশ্বাস ফেলল। তুমি 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 এখানে? এসেছিলাম একটা কাজে, রাস্তায় তোমাকে দেখলাম, তারপর পিছু নিয়ে এই পর্যন্ত এলাম। তাই বলে এভাবে টেনে আনবে? আমি আমার কাজিন পিপাসার সাথে এসেছি, তাই এভাবে টেনে না আনলেও পারতে। তো টেনে আনলে কি হয়েছে? তো টেনে আনলে কি হয়েছে? বিয়ে করার ক্ষমতা নেই আর টেনে আনে। যাও এখান থেকে। তুমি এমন কেন করো বলো তো? তোমাকে তো বলছি আমার বড় ভাইয়া এখন অবিবাহিত, ভাইয়া বিয়ে করুক, তারপর আমি বাড়িতে তোমার কথা বলবো। আমি তো অনার্স 3য় বর্ষে উঠে গেছি, এরপর তো বাবা মা বিয়ের জন্য চাপ দিবে। তা তোমার ভাইয়া বিয়ে করে না কেন? জানি না, তবে ভাইয়া একবার বলেছিল তার পছন্দের মেয়ে আছে, সে বড় হলেই ভাইয়া তাকে বিয়ে করবে। অসহ্য। যাই হোক, এখন আমাকে যেতে হবে। পিপাসা হয়তো আমাকে না দেখতে পেয়ে ভয় পেতে পারে। কিন্তু কোনো কিন্তু না, আমি গেলাম, বাই। এখন পিপাসা যদি জিজ্ঞেস করে আমি এতক্ষণ কোথায় ছিলাম, তখন ওকে কি বলবো আমি? হঠাৎই নাবিলার চোখ গেল সামনের দোকানের দিকে। সে ওখান থেকে 2টো আইসক্রিম নিয়ে এলো। এদিকে পিপাসা পেছনে ফিরে তার আপুকে না পেয়ে আটকে উঠল। তখনই সে দেখলো তার আপু আসছে। পিপাসা এক দৌড়ে তার কাছে গেল। কোথায় গিয়েছিলে আপু আমাকে রেখে? আরে এই তো সামনেই গিয়েছিলাম আইসক্রিম আনতে। ও তাই বলো।
নাবিলা পিপাসার দিকে একটা আইসক্রিম এগিয়ে দিল। পিপাসা সেটা নিয়ে খেতে লাগলো। লেকের দিকটা তো গোড়া হয়ে গেছে, চল এবার অন্য কোথাও যাই। চলো যাই। নাবিলা আর পিপাসা অনেক জায়গায় ঘুরলো, খুব মজা করলো, তারপর বাসায় ফিরলো। পিপাসা আর নাবিলা লিফটে উঠলো। আচ্ছা আপু, তুমি কবে চলে যাবে? দেখি, আগামী 2 দিনের মধ্যেই চলে যাব। না আপু, প্লিজ এত তাড়াতাড়ি যেও না, আরো কিছুদিন থাকো। তা হয় না রে, অনেক পড়া, তাই যেতেই হবে। পিপাসা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। লিফট 4 তলায় আসতেই দুজনে নেমে গেল। দরজায় কলিং বেল বাজাতেই মিসেস আয়েশা দরজা খুলে দিলেন। কি, 2 বোনের ঘোরাঘুরি হলো? হ্যাঁ মামি। বলেই মিসেস আয়েশা দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন। পিপাসা আর নাবিলা ভিতরে ঢুকলো। বস, আরিফ আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, তা ও আবার কি করেছে? আমাদের কিছু ডেটা লুক নিয়ে নষ্ট করে ফেলেছে। কথাটা শুনে লোকটা একটা মুচকি হাসলো। আগে ওদের ধরো যারা নষ্ট করেছে। বস, আরিফ আরিফ, শুনেছি আরিফের একটা গার্লফ্রেন্ড আছে, তার ব্যবস্থায় না হয় আগে করব, তারপর আরিফ। আচ্ছা বস, আমি তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। বলে ওই ছেলেটা ওখান থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখলো আরেকটা ছেলে ওর জন্য অপেক্ষা করছে। বসকে বলেছিস? জানিয়েছি, কিন্তু বসের মুখে সেই রকম কোনো প্রতিক্রিয়া নেই। বেশ হাসি মুখেই কথা বললেন। তুই কি বসকে নতুন দেখছিস যে এগুলো বলছিস? তুই তো জানিস বস সব সময় ঠান্ডা মাথায় কাজ করেন। কিন্তু এরকম সময়েও? আরে স্যার, খুন করার সময় পর্যন্ত ঠান্ডা থাকেন, আর এটা তো সাধারণ জিনিস। দেখিস না স্যার মুখ দিয়ে কি সুন্দর হাসি নিয়ে সব সময় খুন করে, যেন মনে হচ্ছে কোনো পছন্দের কাজ করছেন। ঠিক বলেছিস স্যার, খুবই রহস্য। রাতে খাওয়ার পর পিপাসা তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বুকে বড় থালার মতো একটা চাঁদ, আর সারা আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারা, যেন আকাশ জুড়ে এক তারার মেলা। এই সবকিছু নিয়ে যেন খুবই মনোমুগ্ধকর এক পরিবেশ। আর পিপাসা তার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশ উপভোগ করছে। প্রকৃতির মিষ্টি বাতাস তার মুখে এসে পড়ছে, এতে তার সামনের কিছু দুষ্টু চুল মুখের উপর এসে পড়ছে, আর সে হাত দিয়ে বারবার পেছনে সরিয়ে দিচ্ছে। চুলগুলো যেন বাতাসের সাথে খেলা করছে। পিপাসার ঠোঁটের কোণে লেগে রয়েছে এক চিলতে হাসি, তার চোখ দুটো তারার ন্যায় জ্বলজ্বল করছে। সে তো এক মনে এই পরিবেশটাকে উপভোগ করে চলেছে, কিন্তু এই মায়াবতীকে যে দূর থেকে কেউ এক মনে দেখে চলেছে সেটা পিপাসার অজানা। পিপাসা এই সুন্দর পরিবেশ উপভোগ করছে, আর ওই দূরের অজানা কেউ পিপাসার মায়াময়ী রূপ উপভোগ করছে। পিপাসা একটুও বুঝতে পারল না যে দুটো নেশাক্ত চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইস, আমার জীবনটা যদি কিছুটা উপন্যাসের মতো হতো তাহলে কত ভালো হতো। একজন বিষাক্ত প্রেমিক আমার জীবনেও আসতো। পিপাসার এই আক্ষেপের সুরে বলা কথাগুলোই যে একদিন সত্যি হয়ে যাবে সেটা পিপাসা স্বপ্নেও ভাবতে পারেনি। পিপাসা আকাশের দিকে থেকে দৃষ্টি সরিয়ে পেছনে ফিরে রুমে থাকা ঘড়ির দিকে তাকালো। বারান্দার এই জায়গাটা থেকে তার রুমের দেওয়াল ঘড়িটা স্পষ্ট দেখা যায়। পিপাসা দেখলো অনেক রাত হয়ে গেছে, তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে গেল ঘুমাতে। পিপাসা বিছানায় বসে বসে ঢুলছে। কাল রাতে ঘুমাতে গিয়ে তার অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ওঠার পর ওখানে বসেই সে ঢুলছে। তখন নাবিলা ওর রুমে এলো। কিরে পিপাসা, এভাবে ঢুলছিস কেন? নাবিলার কথা শুনে পিপাসা মুখ তুলে তাকালো। আর বলো না আপু, কালকে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, তাই তো ওঠার পরেও ঢুলতেছি। পিপাসার কথা শুনে নাবিলা মাথায় হাত দিল। তুই না, উফ, যা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। পিপাসা তখনও ঢুলু ঢুলু চোখে নাবিলার দিকে তাকিয়ে রইল। নাবিলা এবার না পেরে পিপাসাকে হাত ধরে টেনে তুলল, তারপর ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর পিপাসা ওয়াশরুম থেকে বের হলো। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তারপর ব্রেকফাস্ট করে কলেজে যা। এরপর পিপাসা তৈরি হয়ে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পিপাসা রিক্সা না পাওয়ার হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দূর থেকে ফলো করছে। পিপাসা পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। কেউ তো নেই, তাহলে কি আমার মনের ভুল হতে পারে? কিন্তু আমার যে মনে হলো কেউ আমাকে পেছন থেকে ফলো করছে। যাক, এসব বাদ দিই, আমি কলেজে যাই। এই বলে পিপাসা আবার হাঁটতে শুরু করলো। দূর থেকে গাড়িতে বসে থাকা একজন ব্যক্তি সেটা দেখে মুচকি হাসলো।
পিপাসা রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি হাঁটি, পৌঁছতে হবে তো। কিছু দূর হাঁটার পর পিপাসা বলে উঠল, না, এভাবে হাঁটতে খুবই বিরক্ত লাগছে। এখন কি করি? এখান থেকে কলেজ এখনো কিছুটা দূরে, দেখি রিক্সা পাই কিনা। পিপাসা চারপাশে তাকিয়ে রিক্সা খুঁজতে লাগলো। একটাও রিক্সা না পেয়ে সে বাধ্য হয়ে হাঁটতে লাগলো। কলেজে পৌঁছে পিপাসা সোজা তার ক্লাসে গেল। ক্লাসে গিয়ে সে তার বেস্টু তানহাকে দেখতে পেল। আনহা বই পড়ছে। পিপাসা গিয়ে তার পাশে বসলো। কিরে পেতনি, তোর এত সুবুদ্ধি উদয় হলো কবে যে তুই বই পড়ছিস? পিপাসার কথা শুনে আনহা তার পাশে তাকালো। পিপাসাকে দেখতে পেয়ে সে একটা ভেঙচি কাটলো। এতক্ষণে তোর আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম তুই আসবি না। তুই তো সবসময় একটু বেশি ভাবিস। দেখি কোন বই পড়ছিস। বলে পিপাসা আনহা যে বইটা পড়ছিল ওটা হাতে নিল। সে দেখলো একটা উপন্যাসের বই। বইটার নাম প্রেমের পাঁচফোড়ন 3। তাই তো বলি, তুই পড়বি বই, তাহলেই হয়েছে। আমি ভাবলাম তুই ক্লাসের বই পড়ছিস, কিন্তু এটা দেখি রোমান্টিক উপন্যাস। যাই হোক, বইয়ের নামটা কিন্তু খুবই সুন্দর, প্রেমের পাঁচফোড়ন 3। আফনান লারা। উপন্যাসটা নিশ্চয়ই খুব সুন্দর। আমি এখনো পড়িনি, যেই পড়তে গেলাম তখনই তুই চলে এলি। যাই হোক, বইটা আমি নিয়ে যাব আজকে। আমার পড়া শেষ হলে দিয়ে দিব, তারপর তুই পড়িস। না দেখ, এমন করিস না, আমি এখনো পড়িনি, তুই পরে পড়িস। তুই এখন যদি আমাকে বইটা না দিস তাহলে তোর সাথে আমার কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, নে, পড়া শেষে তাই আমাকে দিয়ে দিস। আনহার কথা শুনে পিপাসার চোখে মুখে হাসির ঝলক দেখা দিল। খালি ইমোশনাল ব্ল্যাকমেল করিস। আনহার কথা শুনে পিপাসা কিছু বলল না, শুধু একটা বাঁকা হাসি দিল। ক্লাস শেষে পিপাসা আর আনহা ক্যাম্পাস দিয়ে হাঁটছে। দূর থেকে দাঁড়িয়ে একটা ছেলে ওদের দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটার নাম সাব্বির। সাব্বির প্রায় 6 বার পিপাসাকে প্রপোজ করেছে। প্রতিবারই পিপাসা তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সে হার মানার নয়। প্রতিবার রিজেক্ট হওয়ার পরও সে পিপাসাকে প্রপোজ করে। সাব্বির এই কাজে পিপাসা তার উপর খুবই বিরক্ত। সাব্বির পিপাসার 2 বছরের সিনিয়র। পিপাসা অনার্স প্রথম বর্ষে পড়ে আর সাব্বির অনার্স তৃতীয় বর্ষে। সাব্বির পিপাসার দিকে তাকিয়েছিল, তখনই ওর বন্ধু আসিফ এসে ওর কাঁধে হাত রাখলো। হঠাৎ কাঁধে কেউ হাত রাখার সাব্বির কেঁপে উঠলো। সে পেছনে তাকিয়ে দেখে তার বন্ধু আসিফ। কি রে, ওইদিকে তাকিয়ে কি দেখিস? পিপাসাকে ভাবতাছি ওকে আবার প্রপোজ করব। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই এর আগেও ওকে 6 বার প্রপোজ করেছিলি, প্রতিবারই ও তোকে রিজেক্ট করে দেয়। সমস্যা নেই, আরো একবার না হয় করলাম। আর এবার যদি ও তোকে রিজেক্ট করে দেয়? এবার যদি ও রিজেক্ট করে তাহলে সেটা ওর জন্য খুব একটা ভালো হবে না। কি করবি তুই? ও এবার আমাকে রিজেক্ট করলে আমি ওর এমন অবস্থা করব যে ওর সব অহংকার ধুলোই মিশে যাবে। ও সমাজের কারো কাছে মুখ দেখাতে পারবে না। সাব্বিরের কথা শুনে আসিফ ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। পিপাসা আর আনহা দুজনে একে অপরের হাত ধরে হাঁটছে। ওরা দুজনে কলেজের পেছনের দিকটাতে এসেছে। জায়গাটার চারপাশে গাছপালায় ভরা। এই সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করতে এসেছে ওরা। এখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা ক্লাস মিস দিয়ে অথবা ফ্রি টাইমে এখানে আসে। বন্ধু বান্ধবী সাথে করে আনে খুব কমই মানুষই। যেমন এখন এখানে পিপাসা আর আনহা বাদে সবাই নিজেদের একান্ত মুহূর্ত কাটাতে এসেছে। পিপাসা আর আনহা হাঁটছিল, তখনই সাব্বির এসে তাদের সামনে দাঁড়ালো। সাব্বিরকে এভাবে পথ আটকাতে দেখে পিপাসা আর আনহা খুবই বিরক্ত হলো। বিশেষ করে পিপাসা, সে সাব্বিরকে একদমই সহ্য করতে পারে না। পিপাসার কাছে সে অনেকটা মাথা ব্যথার মতো। এই কালি বিল্লিটা এখানে কি করছে? এর মতো নির্লজ্জ আমি এর আগে কোথাও দেখি। ব্যাটা নেংটি ইঁদুর, টিকটিকির ডিম, খালি আমার পেছনে আঠার মতো লেগে থাকে। অসহ্য। এই গাধা এখানে কি করে? অসহ্য। এবার পথ আটকালেন কেন ভাইয়া? বলবো তো। আর হ্যাঁ, আমি তোমার ভাই না। কিছু বলবেন? যা বলে তাড়াতাড়ি বলেন। দেখো পিপাসা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো আবারও বলছি, আই লাভ ইউ পিপাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি পিপাসা। দয়া করে আমার ভালোবাসা গ্রহণ করো।
সাব্বিরের কথায় পিপাসা এবার বেশ বিরক্ত হলো। শুরু হয়ে গেছে বাণী, যত সব অস্বস্তিকর ব্যাপার। দেখুন ভাইয়া, আমি আপনাকে এর আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনাকে ভালোবাসি না আর বাসতেও পারবো না। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। পিপাসা প্লিজ। দেখুন ভাইয়া, আমাকে আর বিরক্ত করবেন না। বলেই পিপাসা আনহার হাতটা শক্ত করে ধরে ওকে ওখান থেকে নিয়ে এলো। কি রে, এইভাবে টেনে আনলি কেন? দেখলি না কাঁথাটা কেমন রচনা করতে শুরু করছিল? অসহ্য লাগে একদম। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর। শোন, আমার আর আজকে ভালো লাগছে না, আমি বাসায় যাব। আচ্ছা চল, আমি আর তুই একসাথে যাই। ঠিক আছে। এরপর পিপাসা আর আনহা কলেজ থেকে বেরিয়ে গেল। ওরা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। পিপাসা আনহাকে নিয়ে চলে আসার পরে সাব্বির ওই জায়গা থেকে ক্লাসে চলে আসে। সাব্বির এখন ক্লাসে বসে বসে রাগে ফুঁসছে। তখন আসিফ এসে ওর পাশে বসলো। তোকে আগে বলেছিলাম জাস্ট তুই আবার ওকে প্রপোজ করতে গেলি, দেখলি তো এবারও ও তোকে ফিরিয়ে দিল। তুই চুপ কর, আমি ওর এমন অবস্থা করব যে ও কখনো ভাবতেই পারবে না। দেখ ভাই, ও তো তোকে ভালোবাসে না, তাহলে কেন খালি খালি ওর পেছনে পড়ে আছিস? তুই চুপ কর। বলে সাব্বির ওখান থেকে উঠে চলে গেল। পিপাসা আনহাকে তার বাসায় নামিয়ে দেওয়ার পর ওই রিক্সা নিয়ে বাসায় চলে এলো। পিপাসা রিক্সার ভাড়া মিটিয়ে দ্রুত চলে গেল লিফটের দিকে। লিফটে উঠে সে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। লিফট চতুর্থ তলায় এসে পৌঁছাতেই পিপাসা দ্রুত সেখান থেকে বেরিয়ে তার বাসার দরজায় কলিং বেল বাজালো। মিসেস আয়েশা এসে দরজা খুলে দিলেন। পিপাসাকে এত তাড়াতাড়ি আসতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। কিরে, এত তাড়াতাড়ি চলে গেলে যে? সব ক্লাস শেষ হয়ে গেছে? আসলে আম্মু, আমার শরীরটা ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয়। বলে মিসেস আয়েশা দরজার কাছ থেকে সরে দাঁড়ালেন। পিপাসা ভিতরে ঢুকলো। নাবিলা ওখানেই ছিল। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? আসলে আপু, আজকে ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে বিশ্রাম নে। পিপাসা সোজা তার রুমে চলে এলো। জামা কাপড় বদলিয়ে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। আজকের দিনটাই খারাপ হয়ে গেল। ওই ফালতু ছেলেটা যে কবে আমার পিছু ছাড়বে, সেই প্রথম দিন থেকেই ছেলেটা বিরক্ত করছে। পুরোই মাথা ব্যথা একটা। মাথা ব্যথা আবার একটা দুইটা হয় নাকি? হঠাৎ কারো কথা শুনে পিপাসা দরজার দিকে তাকিয়ে দেখে নাবিলা দাঁড়িয়ে আছে। আপু তুমি? আমি। বললি না তো মাথা ব্যথা আবার একটা দুইটা হয় নাকি? মানে? তুই তো একটু আগে বললি। আসলে আপু, আমি বলতেছিলাম যে অসহ্য মাথা ব্যথা একটা, মানে মাথা ব্যথাটা খুবই অসহ্য। ওহ, তাই বল। নাবিলা এবার পিপাসার পাশে এসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথা ব্যথাটা কি খুব বেশি? আচ্ছা তাহলে তুই শুয়ে থাক, আমি তোর জন্য কফি নিয়ে আসি। কফি খেলে হয়তো মাথা ব্যথা কিছুটা কমে যাবে। নাবিলা এবার রুম থেকে বেরিয়ে গেল। পিপাসা আবার আগের মতো শুয়ে পড়লো। কিছুক্ষণ পর নাবিলা ওর রুমে কফি নিয়ে এলো। এই কফি, এটা খেতে থাক, আমি যাই মামিকে একটু সাহায্য করি। আচ্ছা। নাবিলা চলে গেল আর পিপাসা উঠে বসলো। বেডের পাশে টেবিল থেকে কফির কাপটা নিয়ে সোজা চলে গেল বারান্দায়। কফিতে চুমুক দিয়ে সে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ওই ছেলেটা আমাকে অনেকবার ভালোবাসি বলেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি ওই ছেলেটার চোখে একটুও ভালোবাসা দেখিনি। কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার চোখ দেখলেই বোঝা যায়। আর তাছাড়া ভালোবাসার একটা আলাদা অনুভূতি আছে। আমি তো ওই ছেলেটার প্রতি তেমন কোনো অনুভূতি পাই না। তাই যাকে আমি ভালোই বাসি না, তাকে খালি খালি কেন আমি অ্যাকসেপ্ট করব? ওই ছেলেটা মাথা ব্যথা ছাড়া আর কিছুই না। হয়তো আমার জীবনেও এমন কেউ আসবে আমাকে রংধনুর রঙিন করতে, আমার জীবনটাকে সূর্যের আলোর মতো উজ্জ্বল করতে, চাঁদের আলোর মতো ঝলমলে করতে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সাব্বির বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছে। এই সিয়ামটা আসতে এত দেরি করছে কেন? একবার আসুক, ওকে দেখাবো মজা। সাব্বির এবার চারপাশে তাকালো। সন্ধ্যা হয়ে আসছে। জায়গাটা খুব একটা ভালো না, খুবই নির্জন, মানুষের চলাচল তেমন একটা নেই। সাব্বির এসব কথা ভাবছিল আর মনে মনে নিজের বন্ধু সিয়ামকে গালি দিচ্ছিল। হঠাৎই একটা গাড়ি ওর সামনে এসে দাঁড়ায়।
এভাবে হঠাৎ এসে দাঁড়ানোর কারণে সাব্বির কিছুটা চমকে ওঠে। ভাই একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য ভাই? আসলে একটা ঠিকানা খুঁজে পাচ্ছি না, যদি একটু সাহায্য করতেন। কি ঠিকানা আমাকে বলেন। লোকটা এবার সাব্বিরকে একটা ছোট কাগজ দিয়ে বলল, এই যে ভাই এটা। সাব্বির যে ঠিকানাটা দেখায় মনোযোগ দিল, তখনই ওই লোকটা সাব্বিরের মুখে রুমাল চেপে ধরল। সাব্বির কিছুক্ষণ ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। লোকটা এবার সাব্বিরকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। এরপর বাঁকা হেসে একজনকে কল দিল। রাতে পিপাসা ও তার পরিবার ডাইনিং এ বসে খাবার খাচ্ছে। মামা, আমি কালকেই চলে যেতে চাই। নাবিলার কথা শুনে পিপাসার বাবা আশরাফ সাহেব খাওয়া রেখে নাবিলার দিকে তাকালেন। সে কি, কালই চলে যাবি? মামা, কালই চলে যাব। কলেজ মিস আছে, তাই যেতেই হবে। আচ্ছা। নাবিলা কাল চলে যাবে শুনে পিপাসার মনটা খারাপ হয়ে গেল। খাওয়া শেষে পিপাসা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে পিপাসা যা দেখলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। পিপাসা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বেডে বসে রইল। সে ঠিক করলো যে সে আজকে কলেজে যাবে না, তার শরীরটা ভালো লাগছে না। তাছাড়া আজকে তার নাবিলা আপু চলে যাবে, তাই সে আর আজকে কলেজে যাবে না। এসব ভাবতে ভাবতে সে রুম থেকে বেরিয়ে গেল। সে দেখলো তার আম্মু আর নাবিলা আপু রান্নাঘরে আর তার বাবা সোফায় বসে টিভি দেখছেন। পিপাসা গিয়ে তার বাবার পাশে বসলো। আজকে কলেজ নেই? আছে, কিন্তু আজকে আমি যাব না, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আনহার থেকে নোট নিয়ে নিও। আচ্ছা, আজকে নাবিলা আপু চলে যাবে, আরো কিছুদিন থাকলে কি হতো, দূর ভাল লাগে না। আবার আপু কবে আসবে জানি না। আমার কাজিনদের মধ্যে নাবিলা আপু বেস্ট, আর বাকিরা কেমন জানো। পিপাসা মনে মনে এসব বলছিল। হঠাৎই পিপাসার চোখ গেল টিভির দিকে। তার বাবা টিভিতে খবর দেখছিলেন। খবরে বলছে যে আজ সকালে ভোরের দিকে ব্রিজের নিচে নাকি একটা লাশ পাওয়া গেছে। লাশটার অবস্থা খুবই খারাপ। লাশটা দেখতে খুবই বিভৎস লাগছে, তাই মুখ বাদে বাকিটুকু ঢেকে রাখা হয়েছে। পিপাসা টিভির কাছে গিয়ে ভালো করে লাশটার মুখ দেখার চেষ্টা করতে লাগলো। পিপাসা ভালো করে খেয়াল করে দেখলো এটা সাব্বির। কি, এটা তো ওই সাব্বির যে আমাকে বিরক্ত করতো, কিন্তু ওকে কে মারলো? আশরাফ সাহেব মেয়েকে টিভির কাছে যেতে দেখে ধমক দিয়ে উঠল। আমার পাশে বসে দেখো, অত কাছ থেকে টিভি কেন? কতদিন নিষেধ করেছি যে টিভি কাছ থেকে দেখবে না। বাবার ধমকে পিপাসা আবার আগের জায়গায় এসে বসে। আসলে বাবা, যার খুন হয়েছে তাকে আমি চিনি, তাই তো কাছ থেকে দেখার চেষ্টা করছিলাম। সে কি, তুমি কিভাবে চেনো? আসলে বাবা, যার খুন হয়েছে তার নাম সাব্বির, ও আমাদের কলেজে পড়ে, আমার সিনিয়র। ও আচ্ছা, এবার মনোযোগ দিয়ে পুরোটা শোনো। পিপাসা আবার টিভি দেখায় মনোযোগ দিল। খবরে বলছে যে লাশটার চেহারার খুবই বাজে অবস্থা। লাশটা দেখার সাথে সাথে দুজন সাংবাদিক বমি করে দিয়েছেন আর একজন পুলিশ অজ্ঞান হয়ে গেছেন। লাশটার কপালের উপর থেকে শুরু করে কানের পাশ দিয়ে পুরোটা কেটে ফেলা হয়েছে। মাথার ভেতরে তেমন কিছু নেই বললেই চলে, সবকিছু টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। লাশটার একটা আঙুলও নেই, বুকটা পুরো ছিঁড়ে ফেলা হয়েছে আর পেটের দিকের মাংস তুলে নেওয়া হয়েছে। এসব শুনে পিপাসার পেটের মধ্যে তালগোল পাকাতে লাগলো। তখনই ক্যামেরায় ওই বিভৎস লাশটা দেখানো হলো। ওটা দেখে আর পিপাসা নিজেকে কন্ট্রোল করতে পারল না। সোফায় বসা অবস্থায় হড়বড় করে বমি করে দিল। আশরাফ সাহেব মেয়ের এমন অবস্থা দেখে দ্রুত টিভিটা বন্ধ করে দিলেন। এদিকে রান্নাঘর থেকে নাবিলা আর মিসেস আয়েশা দ্রুত ছুটে এলেন। কি পিপাসা, তুই এভাবে হঠাৎ বমি করে দিলি যে? পিপাসা, তুই ঠিক আছিস তো? এভাবে বমি করলি যে? আশরাফ সাহেব এবার ওদেরকে সবটা খুলে বললেন। পুরোটা শুনে মিসেস আয়েশা খুবই রেগে গেলেন। তোমার কি দরকার ছিল সকাল সকাল এসব লাশ দেখার? আরে আমি কি বুঝেছি নাকি যে ও এভাবে বমি করে দিবে? আচ্ছা মামা মামি, এসব কথা পরে হবে, আগে এখন চলো পিপাসাকে রুমে নিয়ে যাই। চল। ঘড়িতে দুপুর 3টা বাজে। সকালে ব্রেকফাস্টের পরপরই নাবিলা তার বাসায় চলে গেছে। পিপাসা এখন তার বিছানায় শুয়ে আছে। ওই দৃশ্য দেখার পর পিপাসা নিজেকে আর ধরে রাখতে পারেনি। লাশটা এতই জঘন্য ছিল যে সে বমি করতে বাধ্য হয়েছে। কিন্তু সবকিছুর পরেও তার মাথায় একটা প্রশ্ন থেকেই গেছে যে কে সাব্বিরকে এভাবে মারলো। আচ্ছা, ওই সাব্বির ছেলেটাকে কে এত জঘন্যভাবে মারলো? ছেলেটাকে আমি খুব একটা পছন্দ করি না ঠিকই, কিন্তু আমি কারোর এভাবে মৃত্যু কামনা করি না। কিন্তু প্রশ্ন হলো,
কে এত জঘন্যভাবে খুন করেছে? কার সাথেও শত্রুতা? পুরোটা সময় পিপাসা এসব ভেবে কাটালো, কিন্তু লাশের দৃশ্য সে মনে করতে চাইল না। ওই দৃশ্য তার যতবার মনে পড়ে ততবারই সে মাথা ঘুরিয়ে আসে, বমি চলে আসে। মনে হয় যে পেটের ভেতরে সবকিছু বেরিয়ে যাবে। বিকালের দিকে আন্না পিপাসার বাসায় এলো তার সাথে দেখা করতে। পিপাসা আম্মুর সাথে কথা বলে আন্না গেল পিপাসার রুমের দিকে। পিপাসার রুমে উকি দিতেই সে দেখতে পেল পিপাসা শুয়ে আছে। কি রে, এইভাবে শুয়ে আছিস কেন? হঠাৎ কারো কথা শুনে পিপাসা উঠে বসলো। সে দেখলো আন্না এসেছে। তুই আয় বস। আন্না গিয়ে পিপাসার পাশে বসলো। কি রে, এইভাবে শুয়েছিলি যে? অসুস্থ নাকি? কলেজেও গেলি না? ও তেমন কিছু না, শুধু একটু মাথা ব্যথা। ওহ, তুই কলেজে যাসনি দেখে ভাবলাম অসুস্থ নাকি, তাই তোকে দেখতে এলাম, সাথে নোটও নিয়ে এলাম। ও, আমি তো ওকে সকালেই বলতে চেয়েছিলাম যে যাবো না, কিন্তু তার আগেই ওসব ঘটে গেল। ও, তুই কত ভালো রে, আমার জন্য নোট নিয়ে এসছিস। থাক, আর তেল দিতে হবে না, এবার নোটগুলো নে। পিপাসা মুচকি হেসে আন্নার হাত থেকে নোটগুলো নেয়। এরপর বিছানা থেকে নেমে তার পড়ার টেবিলের কাছে যায়। পিপাসা টেবিলে নোটগুলো রেখে আসতে যাবে, তখনই আন্না বলে ওঠে, আজকে খবর দেখেছিস? তারা যেন সাব্বিরকে নৃশংস ভাবে মেরে ফেলে রেখে গেছে। দেখেছি। তোকে বিরক্ত করতো, ভালোই হয়েছে মরেছে। আনহা, যতই হোক কখনো কারোর মৃত্যু কামনা করতে নেই। জানি জানি, কিন্তু বিষয়টা ওই জায়গায় নয়। মানে? তুই ভালো করে ভেবে দেখ, কালকে ওই ছেলেটা তোকে প্রপোজ করলো, আর আজকেই ওর লাশ পাওয়া গেল। কিন্তু এর আগেও তো আমাকে অনেকবার প্রপোজ করেছে। ও হয়তো এইবার তোর কোনো ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু ওর খুনের সাথে আবার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। এর আগেও এমন ঘটেছে, যারা তোর ক্ষতি করতে চেয়েছে তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে। তখন আমরা কাকতালীয় বলে ধরে নিয়েছি, কিন্তু এক জিনিস বারবার হয় না। হয়তো অন্য কিছু হতে পারে। তোর কি আগের কথা মনে নেই? আন্নার কথা শুনতেই পিপাসার বুকটা ধক করে উঠল। এক অজানা ভয় তার মন ছেয়ে গেল। আন্নার কথা শুনে পিপাসা পুরনো কিছু কথা মনে পড়ে গেল। পিপাসা তখন ইন্টার প্রথম বর্ষে উঠেছে। তখন ওর কলেজের একটি ছেলে ওকে বিরক্ত করত প্রতিদিন। একদিন ওনা ধরে টান দিয়েছিল, পরদিন তার বিভৎস লাশ পাওয়া গিয়েছিল। পিপাসা এটাকে কাকতালীয় মনে করে নিয়েছিল। শুধু এটাই নয়, একবার পিপাসাকে একটা ছেলে রাস্তায় টিচ করেছিল। পরদিন ল্যাম্পপোস্টের সাথে তার ঝুলানো লাশ পাওয়া যায়। পিপাসা দুটো ঘটনাকে কাকতালীয় মনে করে নিয়েছিল, কিন্তু পরপর 3 বার একই রকম ঘটলো। এবার ওর একটু সন্দেহ হচ্ছে। পিপাসা মনে মনে এসব ভাবছিল, তখন আনহা এসে ওর কাঁধে হাত রাখলো। আমি যেটা ভাবছি তুইও কি সেটা ভাবছিস পিপাসা? ভালো করে ভাব পিপাসা, প্রতিবার তোর সাথে খারাপ কিছু ঘটার পর এটা হচ্ছে। কিন্তু এগুলো কে করবে সেটা তো জানি না, তবে আমার মনে হয় আড়াল থেকে হয়তো কেউ তোর ওপর নজর রাখছে, তোকে সব বিপদ থেকে রক্ষা করছে। যেই তোর কোনো ক্ষতি করতে যাবে তার সাথে এগুলোই হবে। কিন্তু আমি তো এসব চাই না। তুই তো জানিস আমি এসব বাড়াবাড়ি খুন খুব ভয় পাই। সেটা তো বুঝতে পারছি। এসব থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? আমার মনে হয় আঙ্কেল আন্টিকে বিষয়টা বলে তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, ভালো করে ভেবে দেখ। একবার তোর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে সে আর তোর পেছনে পড়ে থাকবে না। কিন্তু বিয়ের পর যদি আমার ক্ষতি করে, তখন দেখা গেল যার সাথে বিয়ে ঠিক হলো তার কোনো ক্ষতি করে দিল। না, একদম না। আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। আমার সাথে বিয়ে করে যদি কারোর ক্ষতি হয় তাহলে সেটা না হয় ভালো। তুই এত নেগেটিভ কেন ভাবিস? পজিটিভও তো ভাবতে পারিস। এত বেশি ভাবার কিছু নেই। আমার মনে হয় বিয়েটা হলেই বেশি ভালো হবে। তুই বিষয়টা বুঝতে পারছিস না। তাছাড়া আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। কিন্তু এসব থেকে মুক্তি পাওয়ার আর একটা উপায় আছে। তাছাড়া উপায় আছে আমাদের সবাইকে ছেড়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার। তুইও তো সেটা পারবি না। উফ, আমি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। পিপাসা আন্নাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আচ্ছা, সত্যি কি এমন কেউ আছে যে দূর থেকে এগুলো করছে? পিপাসা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আন্হা এবার পিপাসাকে ছেড়ে দিল।
তাহলে তুই থাক, আমি আজকে আসি, কাল কলেজে দেখা হবে। আচ্ছা। আনহা হালকা হেসে পিপাসার রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে বিকালের আকাশের সৌন্দর্য উপভোগ করছে নাবিলা। ঠিক বিকাল বলা চলে না, পশ্চিম আকাশে সূর্যের লাল আভা ফুটে উঠেছে। নীল সাদার সমারোহের আকাশ আর তার একপাশে লাল অর্ধগোলক, সবকিছু এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। আর নাবিলা এগুলো উপভোগ করছে। তার ঠোঁটের কোণে লেগে রয়েছে একটা মুচকি হাসি, কারণ একটু আগেই তার সাথে তার প্রিয়তমার দেখা হয়েছিল। আসলে কিছুক্ষণ আগে তার বয়ফ্রেন্ড তাকে কল দিয়ে বারান্দায় দাঁড়াতে বলে। সে বারান্দায় গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। পিপাসাকে ওই অবস্থায় রেখে আসতে তার মন চাইছিল না, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। 2 মাস পর তার পরীক্ষা, কলেজে না গেলে অনেক সমস্যা হয়ে যাবে। সে ভেবে দেখলো পরে একদিন যাবে। পিপাসাদের বাসা তাদের থেকে বেশি দূরে নয়, সর্বোচ্চ 45 মিনিট লাগে। তাই সে বাসায় চলে আসে। এজন্য তার কিছুটা মন খারাপ ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ডকে দেখে তার মন ভালো হয়ে গেছে। এজন্যই নাবিলা এত খুশি। নাবিলা! হঠাৎই মায়ের আওয়াজ শুনে নাবিলার ঘোর ভাঙে। সে পেছনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। কি রে, ওখানে ওইভাবে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো, আকাশ দেখছি। আকাশ না দেখে পড়তে যা, সামনে তো পরীক্ষা। বলেই নাবিলার আম্মু চলে গেলেন। তোর ভাল লাগে না বলে নাবিলাও রুমে চলে গেল। আনহা যাওয়ার পর থেকে পিপাসা এক মনে আনহার কথাগুলো ভেবে যাচ্ছে। সত্যিই কি এমন কেউ আছে যে পিপাসাকে দূর থেকে এভাবে রক্ষা করছে? কিন্তু এসব করে তার কি বা লাভ? পিপাসা এগুলো ভেবে পাচ্ছে না। আচ্ছা, এই ঘটনাগুলো কি সত্যি কাকতালীয়, নাকি এই প্রতিটি বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কিন্তু আমার জন্য কেউ কেন এভাবে কাউকে মারবে, আমি কিছু বুঝতে পারছি না। আমার এসব ভালো লাগছে না, খুবই অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। পিপাসা মন খারাপ করে পাশ ফিরে শুয়ে রইল। তার মনে একরাশ বিষণ্ণতাই ছেয়ে আছে। আনহার বলা কথাগুলো যেন তাকে অনেক বেশি ভাবাচ্ছে, কিন্তু সে আর ভাবতে চায় না। কিন্তু মস্তিষ্ক বারবার এগুলো তাকে ভাবাচ্ছে আর যৌক্তিকতা দেখাচ্ছে। গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে আরাফ। তখন সে তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। ও গড, সন্ধ্যা 7টা বেজে গেছে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নয়তো ভাইয়া আমার 12টা বাজিয়ে দিবে। বলে আরাফ গাড়ির গতি বাড়িয়ে দেয়। আরাফ বাড়িতে পৌঁছে কলিং বেল চেপে দেয়। কিছুক্ষণ পর আরাফের মা মিসেস সাবিহা এসে দরজা খুলে দেন। আরাফ ভেতরে ঢুকে তার রুমে যেতে যাবে, তার আগে মিসেস সাবিহা তাকে ডাক দেন। কিছু বলবে আম্মু? তুই একবার তোর ভাইয়ের রুমে গিয়ে ওর সাথে দেখা করিস, ও তোকে ডেকেছে। আচ্ছা। বলে আরাফ নিজের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে তার বড় ভাইয়ার রুমের দিকে এগিয়ে গেল। আরাফ তার ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে বড় একটা শ্বাস নিয়ে দরজায় নক করে বলল, ভাইয়া আসবো? রুমের ভেতর থেকে কেউ গম্ভীর আওয়াজে তাকে আসতে বলল। আরাফ ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। রুমটা পুরো অন্ধকার। স্লো ভয়েসে একটা গান হচ্ছে। এসব নিয়ে রুমের পরিবেশ কিছুটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। না জানি ভাইয়া আবার কি বলে। দেখতে দেখতে কেটে গেছে কয়েক মাস। এই কয়দিনে পিপাসা ওসব নিয়ে আর ভাবেনি, পড়ালেখায় মন দিয়েছে। কলেজের ক্যান্টিনে পিপাসা আর আনহা বসে আছে। পিপাসা কফি খাচ্ছে আর আনহা বসে ওর সাথে কথা বলতেছে। তখনই পিপাসার ফোনে একটা কল আসলো। পিপাসা দেখে ওর আম্মু কল দিয়েছে। কে কল দিয়েছে? আম্মু কল দিয়েছে। এখন হয়তো আম্মু কেন কল দিল, ধরে দেখি কি বলে। বলেই পিপাসা কলটা ধরলো। তাড়াতাড়ি বাসায় চলে আয়, দরকার আছে। আচ্ছা। মিসেস আয়েশা কল কেটে দিলেন। কি বললেন আন্টি? আম্মু বললো তাড়াতাড়ি বাসায় যেতে, কি জন্য দরকার আছে। আন্টি তোকে বাসায় যেতে বলছেন, কিন্তু এখন তো মাত্র 12টা বাজে, এত তাড়াতাড়ি চলে যাবি? এখনো কিছু ক্লাস আছে। না রে, বাসায় যেতে হবে, আম্মু বলেছে তাড়াতাড়ি যেতে। ওহ, তাহলে যা। তাহলে আমি আসি, তুই বাকি ক্লাসগুলো কর, আমি তোর থেকে নোট নিয়ে নিব পরে। আচ্ছা। পিপাসা তার ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে গেল কলেজ থেকে। কলেজের সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে গেল বাসার উদ্দেশ্যে। পিপাসা বাসায় পৌঁছে বাসার দরজার কলিং বেল বাজাচ্ছে বারবার, কিন্তু কেউ খুলছেই না। পিপাসা আরো জোরে বাজাতে লাগলো। এবার মনে কলিং বেলের সুইচ ভেঙে যাবে। পিপাসার মা মিসেস আয়েশা এসে দরজা খুলে দিলেন। কই ছিলে এতক্ষণ?
কখন থেকে বেল বাজাচ্ছি? একে তো নিজে ফোন করে ডেকে আনলে, তারপর এখন বাসার সামনে দাঁড় করিয়ে রাখলে। আচ্ছা ঠিক আছে, এত কথা বলার কি আছে? আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই খুলতে দেরি হয়ে গেছে। এখন ভেতরে আয়। আচ্ছা সরে দাঁড়াও। মিসেস আয়েশা দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন। পিপাসা ভেতরে ঢুকলো। রুমে যেতে গিয়ে রান্নাঘরে নাবিলাকে দেখে পিপাসা তার মায়ের দিকে তাকালো। নাবিলা আপু এসছে? আমাকে কি আপু এসছে বলে নিয়ে এসছো, নাকি অন্য কোনো কারণ আছে? বেশি কথা না বলে রুমে যা, আমি একটু পরে আসছি। পিপাসা তার মায়ের দিকে বাকিয়ে তাকিয়ে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে বিছানায় ঠাস হয়ে শুয়ে পড়ল। তখনই মিসেস আয়েশা এসে রুমে। সারাদিন খালি শুয়ে থাকিস, একটু আমাকে সাহায্য তো করতে পারিস। আমি কাজ করি আর তুমি শুয়ে থাকো, এটা কোনো দিন হবে না। তোর সাথে কথা বলাই বেকার। তাহলে আমার সাথে কথা বলতে না এসে কচু গাছের সাথে কথা বলো। বেয়াদবি করা বাদ দে, কাজের কথায় আসি, যে কারণে তোকে তাড়াতাড়ি ডেকে এনেছি। তা কি সেই গুরুত্বপূর্ণ কাজ? আমাকে বলো, আমিও শুনি। তোকে আজকে দেখতে আসবে। ভালো। পরক্ষণেই পিপাসা ভাবলো সে একটু আগে কি শুনেছে। মনে পড়তেই চিৎকার করে বলে উঠলো, কি? তোমার মাথা ঠিক আছে নাকি গেছে? তুমি কি বলছো? তোমার কোনো ধারণা আছে? আমি ঠিকই বলেছি, তুই বেশি শুনেছিস। পিপাসা এক দৌড়ে রুম থেকে বের হয়ে নাবিলার কাছে গেল। আপু আজকে তোমাকে দেখতে আসবে, তাই না? না, তোকে দেখতে আসবে। কি? তোমরা এসব কি বলো? আমি একটা ছোট বাচ্চা, আর তোমরা আমাকে এক্ষুনি বিয়ে দিয়ে দেবে? তুই মোটেও ছোট বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছিস। পিপাসা পেছনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। আরে দেখতে আসলেই তো বিয়ে হয় না। অনেক সময় হয়েও যায়, ভাল লাগে না। বলেই পিপাসা রাগ করে ওখান থেকে বেরিয়ে গেল। সে মন খারাপ করে তার রুমে এসে বসে রইল। কিছুক্ষণ পর নাবিলা তার রুমে এলো। সে এসে দেখে পিপাসা মন খারাপ করে বসে আছে। নাবিলা গিয়ে পিপাসার পাশে বসলো। কাউকে ভালোবাসিস? নাবিলার প্রশ্ন শুনে পিপাসা তার দিকে তাকালো। না। তাহলে তোকে দেখতে আসলে সমস্যা কি? কিন্তু আপু, এখন আমি বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই। আরে তুই তো বিয়ে পরেও পড়তে পারবি, এছাড়া দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আমি একটা কথা বুঝতে পারছি না, সবাই তোমাকে ছেড়ে আমাকে কেন আগে বিয়ে দিচ্ছে? আসলে আমার এখন একটু সমস্যা আছে তো তাই। তোমার আবার কিসের সমস্যা? নাবিলা কোনো কথা না বলে চুপ করে আছে। বলো, তোমার আবার কিসের সমস্যা? বলো বলো। আসলে আমার বয়ফ্রেন্ড এখন বিয়ে করতে পারবে না, ওর একটু সমস্যা আছে তাই। পিপাসার কথা শুনে নাবিলা হেসে দিল। মন খারাপ করিস না, ঠিক আছে? বলেই নাবিলা রুম থেকে বেরিয়ে গেল। বিকালের দিকে নাবিলা পিপাসাকে সুন্দর করে সাজিয়ে দিল। পিপাসা মুখ ফুলিয়ে বসে রইল। তোকে দেখতে আসছে, তোর তো খুশি হওয়া উচিত, আর তুই ফুলিয়ে বসে আছিস। একদমই ঠিক না এটা। আপু, এটা একদমই ঠিক না, তুমি আমাকে নিয়ে মজা করছো। আয় হায়, আমি কখন মজা করলাম? আমি তো সত্যি কথাই বলছি। আমি ভেবেছিলাম তুই খুশিতে লাফালাফি করবি। পিপাসা আর কিছু বলতে যাবে তার আগে মিসেস আয়েশা নাবিলাকে ডাক দিলেন। মামির ডাক শুনে নাবিলা চলে গেল। নাবিলা যেতেই মিসেস আয়েশা তাকে বললেন, ওরা সবাই চলে এসেছে, যা পিপাসাকে নিয়ে আয়। যাচ্ছি। নাবিলা পিপাসাকে নিতে যাওয়ার আগে পর্দার আড়াল থেকে একবার উকি দিল। সে দেখলো একজন মধ্যবয়স্ক পুরুষ, একজন মধ্যবয়স্ক মহিলা আর একটা ছেলে। ছেলেটার মুখের দিকে তাকাতেই থমকে গেল নাবিলা, কারণ ছেলেটা আর কেউ না, নাবিলার বয়ফ্রেন্ড। তাকে দেখে নাবিলার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। সে মন খারাপ করে ওখান থেকে সরে এলো। কিরে নাবিলা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা পিপাসাকে নিয়ে আয়। মিসেস আয়েশার কথায় নাবিলার ঘোর ভাঙে। হ্যাঁ মামি, যাচ্ছি। বলেই নাবিলা পিপাসার ঘরের দিকে যেতে শুরু করলো। কেন আমাকে ঠকালে আরাফ? কেন? তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে কেন আজকে আমার ছোট বোনকে দেখতে এলে? বলতে বলতে নাবিলা পিপাসার রুমে চলে আসে। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে পিপাসাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এগিয়ে চল, ওরা সবাই এসে গেছে। নাবিলা পিপাসাকে ধরে ওদের ওখানে নিয়ে আসে। নাবিলা দেখে আরাফ মাথা নিচু করে আছে। এই সুযোগে সে পিপাসাকে বসিয়ে দিয়ে মিসেস আয়েশার কাছে চলে যায়। পিপাসা মাথা নিচু করে আর চোখে তাকিয়ে দেখতে থাকে। পিপাসার বাবা ওনাদের উদ্দেশ্য করে বলেন, ছেলেকে নিয়ে আসেননি? ছেলে কই? আশরাফ সাহেবের কথা শুনে পিপাসা ও নাবিলা দুজনেই অবাক হয়।
তার মানে এটা ছেলে না, অন্য কেউ। তাহলে কে? ভাই বা বন্ধু হতো। তার মানে আরাফ মেয়ে দেখতে আসেনি? তাহলে কি আরাফের ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছে? হবে হয়তো। আমি অনেক খারাপ, আমি খালি খালি আরাফকে সন্দেহ করেছিলাম। ছেলে আসছে একটু পরে, ওর একটু কাজ আছে তাই দেরি হচ্ছে। আমরা আমাদের মতো শুরু করি, ও না হয় পরে আসবে। ওনারা পিপাসার সাথে বেশ কিছুক্ষণ কথা বললেন। ছেলে এখনো না আসার পিপাসার বাবা কিছুটা চিন্তিত হলেন। ছেলে তো এখনো এলো না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো। পরে আবার বিয়েটা হতে দেরি হয়ে যাবে। আশরাফ সাহেবের কথা শুনে পিপাসা আটকে উঠল। বিয়েটা হতে দেরি হবে মানে? বাবা এসব কি বলছো? আমাকে কি আজকেই বিয়ে দিয়ে দেবে? এই আরাফ, তোর ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো সে কখন আসবে। আচ্ছা। আরাফ এবার ওখান থেকে উঠে কিছুটা দূরে গিয়ে তার ভাইকে কল দিল। আরাফ তার ভাইয়ের সাথে কথা বলে আসতে যাবে, তখনই তার চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা নাবিলার দিকে। মাথা নিচু করে থাকায় সে এতক্ষণ তাকে দেখেনি। নাবিলার চোখে চোখ পড়তেই তার মুখ লাল হয়ে গেল। সে আবার মাথা নিচু করে বসে পড়ল। ভাইয়া বলেছে সে নিচে চলে এসেছে, এখনই চলে আসবে। আরাফের কথা শুনে আশরাফ সাহেব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। কলিং বেলের আওয়াজ পেতেই মিসেস আয়েশা এসে দরজা খুলে দিলেন। একটা ছেলে ভিতরে ঢুকে এলো। মিসেস সাবিহা তার দিকে তাকিয়ে বললেন, ওই তো আমার ছেলে স্পর্শ চলে এসেছে। পিপাসা মনে মনে বেশ কয়েকবার নামটা বলল। সে ছেলেটাকে দেখার জন্য দরজার দিকে তাকালো। সে দেখলো ছেলেটার চুলের এক পাশে সিঁথি করে এসেছে, চোখে মোটা ফ্রেমের কালো রঙের চশমা। তাকে দেখতেই পিপাসার মুখ কুঁচকে গেল। এ তো দেখি পুরাই ক্যাবলাকান্ত। নামের সাথে এর চেহারার কোনো মিল নেই, তাই একে একটা নাম দিতে হবে। কিন্তু একে কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিস্টার ক্যাবলাকান্ত। খুব সুন্দর নাম, এর সাথে এটাই যায়। কিন্তু শেষে কিনা এই ক্যাবলাকান্তর সাথে আমার বিয়ে হবে? কফি নেই, এটা হতে পারে না বিয়ে, এটা হতে পারে না পিপাসা। তোর তো কপালই ভালো। পিপাসা, যাও স্পর্শকে তোমার রুমে নিয়ে যাও। বাবার কথা শুনে পিপাসা ভাবনার জগৎ থেকে ফিরে এলো। স্পর্শকে তার রুমে নিয়ে যেতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু বাবার উপর সে কথা বলতে পারবে না। বলেই পিপাসা উঠে দাঁড়িয়ে তার রুমের দিকে যেতে শুরু করলো, আর স্পর্শ তার পেছন পেছন যেতে লাগলো। পিপাসা তার রুমে ঢুকলো, স্পর্শ তার পেছনে পেছনে রুমের সামনে এসে দাঁড়ালো। সে দরজায় দাঁড়িয়ে পিপাসাকে দেখতে লাগলো। এতক্ষণ ভালো করে দেখতে পারেনি, তাই হা করে তাকিয়ে আছে। স্পর্শ পিপাসার দিকে তাকিয়ে ভেতরে ঢুকলো। সে পিপাসার দিকে এগিয়ে আসতে গেল, কিন্তু তার সামনে যে পিপাসার পড়ার টেবিল আছে সেটা সে খেয়ালই করেনি। তো সে একটু সামনে এগিয়ে যেতেই ঠাস করে পড়ার টেবিলের নাকের সাথে ধাক্কা লাগে। হঠাৎ ধাক্কা খাওয়ায় তার ঘোর ভেঙে গেল। আর তার এই অবস্থা দেখে পিপাসা খিলখিল করে হেসে উঠল। স্পর্শ এক দৃষ্টিতে সেই হাসি দেখছে। স্পর্শের চোখে চোখ পড়তে পিপাসা হাসি থামিয়ে দিল, তবুও সে মুখ টিপে হাসতে লাগলো। স্পর্শ তার চশমা পেছনের দিকে ঠেলে পিপাসার সামনে এসে দাঁড়ালো। কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি বলবো ধুর, কিছুই বুঝতে পারছি না। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্পর্শের এই অবস্থা দেখে পিপাসার অনেক হাসি পাচ্ছে, কিন্তু সে জোরে হাসতেও পারছে না, তাই মুখ টিপে হাসছে। লোকটা অতটাও খারাপ না, তবে একটু বলদ। না পুরাই বলদ, মহা বলদ। আচ্ছা, আপনি বিয়েতে রাজি তো? জানি না। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? আরে না, ছি, ওগুলো আমার নেই। ওসব ভালো ছেলেদের থাকে না। বাবা, এ তো দেখছি একেবারে ভদ্র প্রো ম্যাক্স। এর সাথে একটু মজা করতে হচ্ছে। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? অনেক ভালো। স্পর্শ আরো কিছু বলতে যাবে, তার আগে রুমের দরজা নক করে নাবিলা বলল, তোদের বাইরে যেতে বলেছে? আর কত কথা বলবি দুজনে? বাকি কথা পরে বলিস। আচ্ছা। পিপাসা এবার স্পর্শের দিকে তাকালো। স্পর্শের লজ্জায় মুখ লাল হয়ে আছে। এই তো দেখছি মেয়েদের মতো লজ্জা পায়। স্পর্শ আর পিপাসা বাইরে চলে গেল। তাদের আসতে দেখে আশরাফ সাহেব বলে ওঠেন, তাহলে এবার বিয়েটা সেরে নেওয়া যাক। আশরাফ সাহেবের কথা শুনে পিপাসার মাথায় বাজ ভেঙে পড়ল। বাবা, এসব কি বলেছো? আজকেই আমাকে বিয়ে দিয়ে দেবে নাকি? না, আমি এক্ষুনি বিয়ে করতে চাই না। এখন কি করব আমি? কিছুই বুঝতে পারছি না তো। নাবিলা, যা পিপাসাকে সাজিয়ে নিয়ে আয়। আচ্ছা মামা। কারো মিষ্টি কণ্ঠ শুনে আরাফ মুখ উপরে তুলে দেখে এটা তার প্রেয়সীর গলা। সে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। নাবিলা ভাবির কাজিন? আমি তো এটা জানতামই না। আমি তো একবার ভাবির দিকে তাকাইও নি, তাই জানতেও পারিনি। ভাবি নাবিলা সেই পিচ্ছি কাজিন?
নাবিলা পিপাসাকে নিয়ে তার রুমে চলে গেল। পিপাসার মুখ ফাটা বেলুনের মতো চুপসে আছে। কি হয়েছে পিপাসা, মুখটা এমন করে রেখেছিস কেন? আপু আমি এখন বিয়ে করতে চাই না, প্লিজ আপু কিছু করো। আমি এখনই বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই। ওনারা বলেছে যে তোকে বিয়ের পরও পড়াবে, তুই চিন্তা করিস না। সবাই প্রথমে ওই কথাই বলে, পরে গিয়ে বলে অত পড়ে কি হবে। আমি বিয়ে করতে চাই না, আমি পড়তে চাই। তাছাড়া আমি ওই ক্যাবলাকান্তকে বিয়ে করতে পারবো না। ক্যাবলাকান্ত? হ্যাঁ ক্যাবলাকান্ত, আমি নাম দিয়েছি ওই লোকটার। আসলে ওনার নামের সাথে ওনার মিল নেই, তাই আমি এই নাম দিয়েছি। সুন্দর না? পিপাসার কথা শুনে নাবিলা মাথায় হাত দিল। একটু পরে ওই লোকটার সাথে তোর বিয়ে, আর তুই এখন এসব বলছিস? আর দেরি করিস না, চল তোকে তৈরি করে দিই, বেশি দেরি হলে মামা রাগ করবে। আপু প্লিজ, আমি বিয়ে করব না, প্লিজ আপু তুমি সবাইকে বোঝাও। কে কাকে বোঝাবে? পিপাসা ও নাবিলা দরজার দিকে তাকিয়ে দেখে মিসেস আয়েশা দাঁড়িয়ে আছে। পিপাসা ওর মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। আম্মু তুমি প্লিজ বাবাকে বোঝাও যে আমি বিয়ে করব না, আমি এখন বিয়ে করতে চাই না। দেখ মা, প্লিজ বিয়েটা করে নে। আমি জানি তুই এখন বিয়ে করতে চাস না, তুই আরো পড়তে চাস। ওনারা বলেছে তোকে আরো পড়াবে, তাই বলছি তুই আর না করিস না। তোর বাবা হঠাৎ করে আজকে সকালে বললো এসব, আমিও এগুলো আজকেই জানতে পেরেছি। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তোর বাবা এত তাড়াতাড়ি করছে। তাই বলছি তুই বিয়েটা করে নে। পিপাসা আর কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসে পড়ল। আপু আমাকে তুমি তৈরি করে দাও, আমি বিয়েটা করব। পিপাসার কথা শুনে নাবিলা ও মিসেস আয়েশা দুজনের মুখে হাসি রেখা ফুটে উঠল। তুই সত্যি বিয়েতে রাজি পিপাসা? হ্যাঁ আম্মু, আমি রাজি। তোমার আর বাবার জন্য সব করতে পারি। এই তো আমার সোনা মেয়ে। নাবিলা তুই ওকে তৈরি করে দে, আমি এখন যাই। আচ্ছা মামি। মিসেস আয়েশা রুম থেকে বেরিয়ে গেলেন। নাবিলা এবার পিপাসার পাশে গিয়ে বসলো। তুই বিয়েতে রাজি হয়েছিস জেনে আমি খুব খুশি হয়েছি, চল তোকে তৈরি করে দিই। নাবিলা পিপাসাকে তৈরি করে দিল। বেশ কিছুক্ষণ পর পিপাসার সাজ সম্পূর্ণ হয়েছে। নাবিলা পিপাসাকে হালকা করে সাজিয়ে দিয়েছে। পিপাসা তুই বিয়ে নিয়ে মন খারাপ করিস না, আর তাছাড়া তোর স্বামী যে ভালো হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিভাবে বুঝলে? দেখেই তো মনে হচ্ছে সহজ সরল, তাই বললাম। পিপাসা কিছু বলল না, শুধু চুপ করে রইল। সত্যি কি লোকটা ভালো হবে জানি না আমি। আচ্ছা বাবা এভাবে হঠাৎ করে কেন আবার বিয়ে ঠিক করলো? আপু আজকে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে আর আমাদের বাসায় আসবে না। অব্রর কথা শুনে পিপাসার মুখটা মলিন হয়ে গেল। সে অব্রর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি সময় পেলেই তোর কাছে চলে আসবো, তোকে দেখতে আসবো। নাবিলা পিপাসাকে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মামি, চল পিপাসা। এক প্রকার তাড়াতাড়ি করে পিপাসা আর স্পর্শের বিয়ে সম্পন্ন হলো। রাতের খাওয়ার পর ওনারা সবাই পিপাসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আসার সময় পিপাসা অনেক কান্না করছিল। অভ্রকে আর নাবিলাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। গাড়িতে পিপাসা আর স্পর্শ পাশাপাশি বসে আছে। পিপাসা কেঁদেই চলেছে। হঠাৎ নীরবতা ভেঙে স্পর্শ বলে উঠল, এত কান্না করার কি আছে? আপনি চাইলেই সবার সাথে দেখা করতে আসতে পারবেন। আপনার যখন মন চাইবে তখনই আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে আসবো। দরকার হলে কলেজ থেকে আসার সময় মাঝে এখানে এসে ঘুরে যাবেন, কিন্তু প্লিজ কাঁদবেন না। স্পর্শের কথা শুনে পিপাসা তার দিকে মুখ তুলে তাকায়। পিপাসা তাকাতেই স্পর্শ তার দিকে মিষ্টি হেসে তাকায়। পিপাসা এবার চোখ নামিয়ে নেয়, দুই হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। লোকটা সত্যি অনেক ভালো, বাবা সব সময় আমার জন্য ভালোটাই পছন্দ করেন। বেশ কিছুক্ষণ পর পিপাসাদের গাড়ি একটা বাড়ির সামনে এসে থামলো। পিপাসাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো। কিছু নিয়ম পালনের পর পিপাসার মিসেস সাবিহা পিপাসাকে একটা রুমের সামনে নিয়ে এলেন। এখন থেকেই এটাই তোমার ঘর। হঠাৎ করে বিয়ে হয়েছে তো, তাই রুমটা সাজানো হয়নি। তুমি কিছু মনে করো না। না আমি কিছু মনে করিনি। রুমের ভিতরে চলে যাও। ব্যাপারটা বুঝতে পারলাম না, উনি ভেতরে কেন ঢুকলেন না? যাই হোক আমি ভেতরে যাই। পিপাসা ভেতরে ঢুকলো। রুমটা খুব সুন্দর করে গোছানো, একপাশে একটা বড় বুকশেলফ। হঠাৎ পিপাসার চোখ গেল বিছানার দিকে। বিছানার মাঝখানে ফুল দিয়ে বড় একটা লাভ আঁকা, আর তার দুই পাশে তার আর স্পর্শের নামের প্রথম অক্ষর দেওয়া। আচ্ছা উনি তো বললেন রুম সাজাতে পারেন, তাহলে এটা কি?
পরে কি কেউ সাজিয়েছে? হবে হয়তো, ও সব নিয়ে চিন্তা বাদ দে। পিপাসা আবার ভালো করে চারপাশ দেখতে লাগলো। স্পর্শ তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখন পাশ থেকে আরাফ বলে উঠল, ভাইয়া রুমটা হালকা করে সাজিয়ে দিয়েছি, তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই সাজিয়েছি। খুব ভালো কাজ করছিস। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আসি। আচ্ছা যা। পিপাসা রুমের সাথে থাকা বারান্দার দিকে যাচ্ছিল। হঠাৎ সে খট করে একটা আওয়াজ শুনলো। নিশ্চয়ই ওই ক্যাবলাটা আসছে। পিপাসা বিছানায় বসতে যাবে, তার আগেই স্পর্শ চলে এলো। তাই সে আর বিছানায় বসলো না। সে স্পর্শের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে সালাম করতে যাবে, ঠিক তখনই স্পর্শ তার হাত ধরে ফেললো। আরে আরে কি করো এসব? পায়ে কেন হাত দিচ্ছ? এসব সালামের কোনো দরকার নেই। স্পর্শের মুখে তুমি ডাক শুনে পিপাসার বুকটা ধক করে উঠলো। সে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। সরি, তুমি বলে ফেললাম। সমস্যা নেই, আমি আপনার অনেক ছোট, তাই তুমি করেই বলেন। আচ্ছা, ঘর সেইভাবে সাজাতে পারিনি। আরাবকে বলেছিলাম বেডে একটু ফুল দিতে, ওটাই শুধু করতে পেরেছে। তুমি কিছু মনে করো না। তার মানে ওরা ছোট ভাই সাজিয়েছে? আচ্ছা, একটা কথা বুঝলাম না, আমি এমন তো করছি কেন? দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হয়ে এসে বিশ্রাম নাও। নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত। পিপাসা কিছু বলল না। ও একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্পর্শ ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসলো। নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে আজকে বিকালের কথা ভাবছে আরাফ। এভাবে নাবিলাকে দেখতে পাবে আশা করেনি সে। নাবিলার কথা ভাবতেই তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এভাবে ভাবির বাসায় ওকে দেখতে পাবো ভাবতেও পারিনি। আচ্ছা, ওকে একটা কল দিলে কেমন হয়? আরাফ তার পাশ থেকে ফোন তুলে নাবিলাকে কল দিল। কি এতক্ষণে আমাকে মনে পড়লো? আরে তোমাকে যে ভাবির বাসায় দেখতে পাবো আমি জানতামই না। আমি তো প্রথমে তোমাকে খেয়ালই করিনি। মাথা নিচু করে বসে থাকলে দেখতে পারবে কিভাবে? আচ্ছা, তুমি মাথা নিচু করেছিলে কেন? লজ্জা পাচ্ছিলে নাকি? আরে লজ্জা পাইনি, ভাইয়া বলেছিল ভাবির সামনে মাথা নিচু করে থাকতে। এই বিষয়ে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। আমি যতদূর জানি তোমার ভাই খুবই রাগী আর স্ট্রিক্ট একজন মানুষ। তোমরা বাসার সবাই ওনাকে ভয় পাও, তাহলে আজকে ওইভাবে যাওয়ার মানে ঠিক বুঝলাম না আমি। ও, ভাইয়া ওইভাবে শুধুমাত্র ভাবির জন্য গেছে? কেন? সেটা আমি জানি না, ভাইয়া জানেন। এদিকে পিপাসা ফ্রেশ হয়ে এসে দেখে স্পর্শ সোফায় বসে আছে। সে ল্যাপটপে কিছু একটা করছে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাও। আপনি ঘুমাবেন না? না, আমার কিছু কাজ আছে, ওগুলো শেষ করে ঘুমাবো। তুমি অনেক ক্লান্ত, তুমি ঘুমিয়ে যাও। পিপাসা একবার স্পর্শের দিকে এক নজর তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল। লোকটা ক্যাবলা হলে অনেক ভালো। নাবিলা আপু ঠিকই বলেছে, উনি সহজ সরল। ঘড়িতে সকাল 7টা বাজে। স্পর্শ ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে রুমে কোথাও পিপাসা নেই। সে অস্থির হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তখনই খট করে আওয়াজ হলো। স্পর্শ তাকিয়ে দেখে পিপাসা চুল মুছতে মুছতে বের হচ্ছে। পিপাসাকে দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এত সকালে উঠে গেছো? আগে ওঠা ভালো অভ্যাস। আপনিও যান, ফ্রেশ হয়ে আসেন। যাচ্ছি। পিপাসা চুল মুছে ভালোভাবে তৈরি হয়ে রুম থেকে বাইরে বের হয়ে গেল। সকাল 8টা। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। সবাইকে এই সময় একসাথে ব্রেকফাস্ট করতে হবে, এটাই নিয়ম। সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। সার্ভেন্ট পিপাসাকে খাবার দিতে যাবে, তখন স্পর্শ হাত দিয়ে না করলো। তারপর সে নিজেকে পিপাসাকে দিল। আপনি খাবেন না? না, আমি অন্য জিনিস খাবো। তখন একজন স্পর্শের সামনে এক বাটি মাংস নিয়ে এলো। স্পর্শ সেটা পিপাসার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি এটা খাবে? না, আমি খাবো না, আপনি বরং এটা আরাফ ভাইয়াকে দিন। ও। পিপাসার কথা শুনে আরাফ মুখ দিয়ে ওয়াক শব্দ করে উঠল। সাথে সাথে সে নিজের মুখ 2 হাত দিয়ে চেপে ধরল। পিপাসা ভ্রু কুঁচকে এলো। স্পর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে তাকালো। আসলে আমার খাবার গলায় বেঁধে গেছিল, তাই বমি চলে এসেছিল, তাই এমন করেছি। তুমি খাওয়া শুরু করো। তোকে আর কোনোদিন যদি খাওয়ার সময় এমন করতে দেখেছি তাহলে তোর খবর আছে। আর চুপচাপ বসে খা, একটাও কথা বলবি না। পুরো খাবার শেষ করে তারপর উঠবি, না হলে আজকে তোর খাওয়া বন্ধ। আরাফ বড় একটা ঢোক গিলে বলল, আচ্ছা। খাবার খাওয়ার পর পিপাসা নিজের রুমে চলে আসে। সে এভাবে চুপচাপ থাকতে খুবই বিরক্ত লাগছে। তখনই রুমে স্পর্শ এলো। বিরক্ত লাগছে? খুবই বিরক্ত লাগছে। আচ্ছা, আপনার রুমে টিভি নেই?
আমি কার্টুন দেখতাম একটু। আসলে আমি তেমন একটা টিভি দেখি না তো, তাই আমার রুমে টিভি নেই। বসার রুমে আছে তো, তুমি ওখানে গিয়ে দেখতে পারো। তাছাড়া আমি কালকের মধ্যে রুমে একটা টিভি লাগানোর ব্যবস্থা করব। না, ওখানে যাব না, থাক, এভাবেই ভালো আছি। আচ্ছা, তাহলে আমার ল্যাপটপে কার্টুন দেখবে? সত্যি? আচ্ছা। হ্যাঁ দেখো, সমস্যা নেই। পিপাসা স্পর্শের ল্যাপটপ নিয়ে কার্টুন দেখতে লাগলো। আজকে বিকালে তোমার বই এনে দিব বাসা থেকে। কাল থেকে কলেজে যাবে। কলেজ বাদ দিলে পড়াশোনায় পিছিয়ে যাবে। স্পর্শ রুম থেকে বেরিয়ে আরাফের রুমে গেল। সে আরাফের রুমে ঢুকে সোফায় বসে কলম ঘোরাতে লাগলো। তাকে দেখে আরাফ একটা ঢোক গিলল। ভাইয়া সরি, ভাইয়া আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তখন অমন না করলেই চলছিল না তোর? পিপাসা যদি কিছু বুঝে যেত তাহলে আমি যে তোকে কি করতাম। আসলে আমার ওগুলো দেখে বমি চলে আসছিল, তারপর ভাবি আবার খাওয়ার কথা বলল তো। কেন বমি কেন আসবে? নিজেকে দেখে তোর বমি আসে? নিজেকে দেখে যদি বমি না আসে তাহলে ওটা দেখেও আসার কথা না। এরপর যদি আর কখনো তোকে পিপাসার সামনে ওই রকম করতে দেখেছি তাহলে সেটা তোর জন্য খুব একটা ভালো হবে না, মনে রাখিস। বলেই স্পর্শ রুম থেকে বেরিয়ে গেল। আরাফ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বিকালে পিপাসা মিসেস সাবিহার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। তারপর সন্ধ্যার দিকে স্পর্শ পিপাসার বাসা থেকে তার বইগুলো এনে দিল। রাতে বলল বই পড়ে দেখতে। পরদিন সকালে পিপাসা ব্রেকফাস্ট করে কলেজে গেল। স্পর্শ পিপাসাকে কলেজে নামিয়ে দিয়ে এলো। পিপাসা কলেজে গিয়ে দেখলো আনহা এখনো আসেনি। সে ক্লাসরুমে বসে আনহার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আনহা এলো। কি রে, আজকে তো তাড়াতাড়ি চলে এলি যে? আমার বর দিয়ে গেছে তো, তাই তাড়াতাড়ি হয়েছে। পিপাসার কথা শুনে আনহা ভাবলো ও মজা করছে। আচ্ছা, তাহলে আমাকে জিজির সাথে পরিচয় কেন করালি না? যাওয়ার সময় করাবো, ঠিক আছে? মজা করাবো বন্ধ কর, আজকে জোম স্যারের ক্লাস আছে। আমি জানি ওনার ক্লাস আছে, আর আমি একদম মজা করছি না, আমি সত্যি বলছি। মজা করছিস না তো তুই কি করছিস? তুই বিয়ে করছিস নাকি? তোর বর এলো কোন জায়গা থেকে? আকাশ থেকে টুক করে পড়লো নাকি? আমার বিয়ে হয়ে গেছে পরশুদিন। খুব ভালো হয়েছে। কি কি বলছিস তুই এসব? ঠিকই বলছি। আগের দিন আম্মু ফোন করে নিয়ে গেল না, আসলে ওই দিন আমাকে দেখতে এসেছিল তাই, কিন্তু সাথে বিয়েটাও হয়ে যায়। কিন্তু এইভাবে হঠাৎ করে? জানি না, বাবার ইচ্ছা। আচ্ছা এইসব বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। এবার বল জিজু কেমন? মানুষটা ভালোই, তবে একটু সহজ সরল, ক্যাবলা টাইপের, মানে অতিমাত্রায় ভদ্র ছেলে। তাই নাকি? কলেজের পর স্পর্শ পিপাসাকে নিতে এলো। তখন পিপাসা স্পর্শের সাথে আনহার পরিচয় করিয়ে দিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। ভালোই চলছিল পিপাসা আর স্পর্শের দিনগুলো। পিপাসা ধীরে ধীরে স্পর্শের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। একদিন বিকালে স্পর্শ বাসার পেছনে দাঁড়িয়ে আছে, তখন আরাফ এলো। কাজ শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া শেষ। আচ্ছা ভাইয়া, প্রশ্ন ছিল। বল। আচ্ছা ভাইয়া, তুমি ভাবির সামনে ওইভাবে থাকো কেন? আরাফের কথা শুনে স্পর্শ মুচকি হাসলো। আমি চাই না তোর ভাবি আমাকে ভয় পাক। তোর ভাবিকে অনেক ভালোবাসি তো, তাই আমি চাই ও কখনো আমার ওসব সম্পর্কে জানুক। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আসি। রাতে তুমি গিয়ে কাজটা সেরে এসো। বলেই আরাফ চলে গেল। স্পর্শ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চলে গেল। পিপাসা নিজের রুমে বসে বই পড়ছে। এখন তার একদমই পড়তে ইচ্ছা করছে না, কিন্তু যাওয়ার আগে স্পর্শ তাকে পড়তে বলে গেছে। এসে পড়া ধরবে। পিপাসা কেন যেন স্পর্শের কথা ফেলতে পারছে না, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়ছে। হঠাৎই তার ফোনে একটা কল এলো অপরিচিত নম্বর থেকে। পিপাসা কলটা ধরে ফোন কানে নিল। আপনার স্বামী স্পর্শকে আপনি যেমন দেখেছেন মোটেও তেমন নয়। ও আপনার সামনে সহজ সরল সেজে থাকে, কিন্তু ও মোটেও এমন নয়। কে আপনি আর আমার স্বামীর সম্পর্কে বাজে মন্তব্য করার? আপনি কে? আপনি বলবেন আর আমি বিশ্বাস করব? এটা আপনি কি করে ভাবলেন? আমার কথা বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার, কিন্তু একটু ভালো করে নজর রাখেন, আপনি বুঝবেন। ও যেমন দেখায় ও তেমন না, ও খুব হিংস্র, জঘন্য থেকে জঘন্যতম ভাবে মানুষকে মারে, যা দেখলে যে কেউ শিউরে উঠবে। শুধু তাই নয়, ও মানুষের মাংস পর্যন্ত খায়। নরপিশাচু একটা। ব্যাস, অনেক বলেছেন, আর বলার দরকার নেই। আমার স্বামী আমি বুঝবো, আপনার বলার কোনো দরকার নেই। আমি আপনার আর কোনো কথাই শুনতে চাই না। বলেই পিপাসা কোনো কথা না বলে কল কেটে দিল। এই লোকটা এসব কি বললো?
স্পর্শ? না না, উনি এমন না, উনি অনেক ভালো। আমি এই অপরিচিত লোকটার কথা শুনে আমার স্বামীকে অবিশ্বাস করছি। ছি! স্পর্শ অনেক ভালো মনের একজন মানুষ। উনি কত সহজ সরল, উনি এসব কখনোই করবেন না। দেখে তার কিছুটা সন্দেহ হলো। কিছু কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? উনি না তো। আচ্ছা, নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে ওকে এমন দেখাচ্ছে কেন? আমাকে বিষয়টা জানতে হচ্ছে। রাতে পিপাসা ঘুমিয়ে আছে। স্পর্শ অফিসের কাজ শেষে বিছানায় শুতে যাবে, তখনই তার চোখ যায় পিপাসার ফোনের দিকে। পিপাসার মন খারাপের কারণেই ফোন নয় তো? একবার দেখতে হচ্ছে। স্পর্শ ফোন হাতে নিল। সে কল লিস্ট চেক করে দেখলো যে নম্বর থেকে সে কল এসেছে সেটা সেভ করা নেই। এই নম্বরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। পাশে রাখা যাচ্ছে কল রেকর্ড করা হয়েছে, একবার শুনতে হচ্ছে। স্পর্শ তার টেবিল থেকে ইয়ারফোন নিয়ে এলো, এরপর ওটা লাগিয়ে রেকর্ডটা শুনলো। রেকর্ডটা শুনে স্পর্শের জোয়ার শক্ত হয়ে এলো। সে একটা মুচকি হেসে পিপাসার ফোন আর ইয়ারফোন জায়গায় রেখে দিল। স্পর্শ তার ফোন নিয়ে উঠে বারান্দায় চলে গেল। আমি তোর ফোনে একটা নম্বর মেসেজ করে দিব, ওটার সম্পর্কে সব ডিটেলস আমাকে দিবি। আচ্ছা ভাইয়া। স্পর্শ একটা বাঁকা হাসি দিয়ে শুয়ে পড়ল। এক সপ্তাহ পর রাতে পিপাসা আর স্পর্শ ঘুমিয়ে আছে। হঠাৎ স্পর্শ বিছানা থেকে উঠে বসলো। ঘুমন্ত পিপাসার দিকে তাকিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। না, পিপাসা গভীর ঘুমে আচ্ছন্ন, আমাকে এখনই বের হতে হবে। স্পর্শ দ্রুত উঠে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্পর্শ রুম থেকে বের হওয়ার সাথে সাথে পিপাসা উঠে বসলো। এত রাতে উনি কোথায় যাচ্ছেন? না দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বলেই পিপাসা বিছানা থেকে নেমে বাইরে বের হয়ে গেল। সে লুকিয়ে লুকিয়ে স্পর্শকে অনুসরণ করতে লাগলো। সে দেখলো স্পর্শ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। পিপাসা ধীর পায়ে হেঁটে স্পর্শের পেছনে যেতে লাগলো। জনমানবহীন রাস্তায় স্পর্শ হেঁটে চলেছে আর তাকে অনুসরণ করছে পিপাসা। স্পর্শ একটা গোডাউনের মতো জায়গার ভেতরে ঢুকে গেল। এত রাতে এখানে কেন এসছে স্পর্শ? ভেতরে গিয়ে দেখি তো একবার। পিপাসা গোডাউনের ভেতরে ঢুকলো। এই অন্ধকার গোডাউনে স্পর্শ কেন এলো এত রাতে? একটা রুমের সামনে গিয়ে পিপাসা স্পর্শের পেছন অংশ দেখতে পেল। সে দরজার আড়ালে লুকিয়ে ভেতরে উকি দিল। ভেতরে তাকিয়ে পিপাসা যা দেখলো তাতে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো ভেতরে একটা লোককে বেঁধে রাখা হয়েছে আর স্পর্শ তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে স্পর্শের কণ্ঠ শুনতে পেল। তাহলে তুই পিপাসাকে কল দিয়ে আমার বিষয়ে বলেছিস, তাই না? হ্যাঁ আমি বলছি, বলবো না কেন? তুই যে তার বউয়ের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকিস সেটা ওর জানা দরকার। বলেই লোকটা ফিক করে হেসে দিল। সেটা দেখে স্পর্শ খুবই রেগে গেল। সে ওখানে থাকা অনেকগুলো রডের মধ্য থেকে ছোট দুটো রড হাতে তুলে নিল। সে আর অপেক্ষা না করে লোকটা দুটো রড ওই লোকটার চোখ বরাবর গেঁথে দিল। লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। পিপাসা এতক্ষণ মনোযোগ দিয়ে পুরোটা দেখছিল। এই দৃশ্য দেখে সে আর নিজেকে সামলাতে পারল না, ভয় চিৎকার করে উঠল। হঠাৎ দরজার দিক থেকে চিৎকার আসায় স্পর্শ পেছনের দিকে তাকায়। দরজার কাছে পিপাসাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্পর্শ খুবই ভয় পেয়ে যায়। জান, তুমি এখানে কি করছো? পিপাসা কোনো কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। স্পর্শ এবার পিপাসার সামনে গিয়ে তাকে ধরতে গেল। পিপাসা তার কাছ থেকে দূরে সরে এলো। আপনি কি মানুষের মাংস খান? জান, আগে তুমি আমার পুরো কথা শুনো, তারপর। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, খাই। স্পর্শের কথা শুনে পিপাসার মাথা চক্কর দিয়ে উঠল। ওর প্রায় বমি চলে এলো। ও নিজের এক হাত দিয়ে মুখ চেপে ধরে নিজেকে স্বাভাবিক করলো। স্পর্শ ওকে ধরতে চাইলো, কিন্তু পিপাসা তাকে বাধা দিল। পিপাসা, আমার কথাটা শুনো। আমি আর কোনো কথা শুনতে চাই না। বলেই পিপাসা কাঁদতে কাঁদতে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। স্পর্শ পেছন থেকে বেশ কয়েকবার ওকে ডাকলো, কিন্তু ও শুনলো না। তোরা এর খেয়াল রাখ, আমি আসছি। স্পর্শ দ্রুত ওখান থেকে বেরিয়ে গেল। না, পিপাসাকে বোঝাতে হবে, পুরোটা যে করেই হোক ও যদি আমাকে ছেড়ে চলে যায়, না, এটা হতে দেওয়া যাবে না। পিপাসা শুধু আমার, ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ওকে আমি যে করেই হোক নিজের কাছে রাখবো। এদিকে পিপাসা ওখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় চলে এলো। জায়গাটা ওদের বাসা থেকে কাছেই, তাই ওর আসতে সমস্যা হয়নি। পিপাসা বাসায় এসে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। পিপাসা আর কোনো দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। আমার সাথে কেন এমন হয়? আমি যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই সেই জিনিসটাই কেন আমার জীবনে ঘটে? আমি খুন, মারামারি এসব সব সময় ভয় পেতাম, এসব থেকে অনেক দূরে থাকতাম। আর আমার জীবনে এমন একটা মানুষ এলো। আমি তো ওনাকে সরল ভেবেছিলাম, কিন্তু উনি এমন। তার মানে ওই লোকটার কথা সঠিক। আমি তো ওনাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি।
হঠাৎ পিপাসা দরজায় ঠক ঠক আওয়াজ শুনল। ওর আর বুঝতে বাকি রইল না এটা কে, এটা স্পর্শ। পিপাসা প্লিজ দরজাটা একটু খোলো, আমার পুরো কথাটা একবার শোনো প্লিজ। পিপাসা দরজা খোলো। তুমি ঠিক আছো তো পিপাসা? স্পর্শের গলার আওয়াজ শুনে পিপাসা কান্না থামিয়ে দুই হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে একটু একা থাকতে দিন, বিরক্ত করবে। পিপাসার কথা শুনে স্পর্শ কিছু বলতে নিয়েও বলল না। সে মন খারাপ করে বসার ঘরে চলে এলো, মাথায় হাত দিয়ে সোফায় বসে রইল। উফ, এটা আমি কি করে ফেললাম? আমি যদি আরেকটু সচেতন হতাম তাহলে পিপাসা এসব কিছুই জানতে পারতো না। সব দোষ আমার, আমি বিষয়টাকে হালকাভাবে নিয়েছি, তাই এসব হয়েছে। স্পর্শ তার কাজের জন্য আক্ষেপ করছে, আর এদিকে পিপাসা বিছানায় শুয়ে চোখের পানি দিয়ে বালিশ ভেজাচ্ছে। সারা রাত দুজনের কেউই ঘুমালো না। পরদিন সকালে আরাফ ঘুম থেকে উঠে বসার ঘরে স্পর্শকে বসে থাকতে দেখে সে অবাক হলো। একরাশ বিস্ময় নিয়ে সে স্পর্শকে ডেকে ওঠে, ভাইয়া। হঠাৎ কারো গলার আওয়াজ শুনে স্পর্শ পেছনে তাকিয়ে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। ভাইয়া তুমি এখন এখানে কি করছো? না মানে তুমি তো এই সময় এখানে থাকো না, তাই আর কি। পিপাসা আমার বিষয় জেনে গেছে। ভাইয়া তাহলে এখন কি করব? জানি না বলে স্পর্শ ওখান থেকে বেরিয়ে গেল। আরাফ এক দৃষ্টিতে স্পর্শের যাওয়ার দিকে তাকিয়ে রইল। স্পর্শ চোখের আড়াল হতেই আরাফ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ তার কিছু একটা মনে হলো। সে দ্রুত বাবা মায়ের রুমের দিকে গেল। ওনাদের রুমের দরজা খোলাই ছিল। আরাফ দরজার সামনে দাঁড়িয়ে বলল, আম্মু আসবো? হ্যাঁ। আরাফ হুড়মুড় করে ভেতরে ঢুকলো। এত সকালে কোনো দরকার তোর? মারাত্মক ঘটনা ঘটে গেছে, ভাবি সব জানতে পেরে গেছে। কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি, ভাইয়া একটু আগে বলল। স্পর্শ এখন কোথায়? ভাইয়া তো বাইরে বেরিয়ে গেল। আচ্ছা এখন যা, তারপর আমি দেখছি কি করা যায়। আরাফ মায়ের কথা মতো রুম থেকে বেরিয়ে গেল। আমাকে পিপাসাকে পুরো বিষয়টা বলতে হবে, না হলেও ভুল বুঝবে। একমাত্র পিপাসাই পারে আমার ছেলেকে ভালো করতে। আমার ওর সাথে কথা বলতেই হবে। পিপাসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। রাতের বিষয়টা বারবার মনে নাড়া দিয়ে উঠছে। ও কিছুতেই বিষয়টা বলতে পারছে না। এখনো কি করবে বুঝে উঠতে পারছে না। পিপাসা বসে বসে নানা ধরনের কথা ভাবছিল। তখনই কেউ রুমের দরজায় নক করে। পিপাসা আম্মু, তুই কি উঠে পড়েছিস? ভিতরে আসবো? হ্যাঁ উঠে পড়েছি, ভিতরে এসো। মিসেস সাবিহা ভিতরে ঢুকে পিপাসার পাশে গিয়ে বসলো। পিপাসা মিসেস সাবিহার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। রাগ করে আছিস আমার ছেলেটার উপর, তাই না? মিসেস সাবিহার কথা শুনে পিপাসা চমকে উঠল। রাগ করাটাই স্বাভাবিক। এখন যেহেতু তুই ওই বিষয়ে জেনে গেছিস, তাহলে পুরো ঘটনা বলতে কোনো সমস্যা নেই। জানিস পিপাসা, আমার ছেলেটা না আগে এমন ছিল না। তাহলে কি এমন হয়েছিল মামুনি, যার কারণে উনি আজ এইরকম? স্পর্শের বয়স তখন 16। ওর একটাই ফুপি ছিল রাদিয়া। সে তখন অনার্স শেষ বর্ষে পড়ে। স্পর্শ তার ফুপিকে খুব ভালোবাসতো। ও সবাইকে বলতো ওটা ওর আর একটা মা। একদিন রাদিয়ার কলেজের একটা ছেলে ওকে প্রপোজ করে। রাদিয়া বরাবরই প্রেম ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখতো, তাই সে ছেলেটার প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর এটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়ায়। পরদিন কলেজ থেকে ফেরার পথে ছেলেটা ওর বন্ধুদের সাহায্যে রাদিয়াকে কিডন্যাপ করে। ওরা রাদিয়াকে 5 দিন আটকে রেখে নানা রকম শারীরিক অত্যাচার করে। তারপর পুরো শরীরে অ্যাসিড দিয়ে বাসার সামনে ফেলে রেখে যায়। ওই ঘটনায় স্পর্শ একদম পাথর হয়ে গিয়েছিল। হাসতো না, ঠিকমতো কথা বলতো না কারোর সাথে। একদিন রাদিয়ার রুম গোছাতে গিয়ে ও ডায়েরিটা পায়, যেখানে লেখা ছিল যে ও একটা ছেলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছেলেটা তাকে হুমকি দেয়। রাদিয়া নিখোঁজ হওয়ার আগের দিন লেখা ছিল এটা। তাই আমাদের ওই ছেলেটার উপর একটু সন্দেহ হয়। তার ঠিক 1 সপ্তাহ পর খবরে দেখায় যে 7 জন ছেলেকে কেউ বাজেভাবে হত্যা করেছে। তাদের শরীরে মাংস ছিল না বললেই চলে। খবরটা শুনে স্পর্শ খিলখিল করে হেসে ওঠে। আমি আর ওর বাবা খুব অবাক হই। তখন স্পর্শ বলে যে ও তাদের খুন করেছে এইভাবে, বলেই ও আবার হাসতে থাকে। যেটা দেখে আমরা দুজন আটকে উঠি। ও আমাদের বলে যে ওরাই রাদিয়ার খুনি, আর তাদের খুনের একটা ভিডিও আমাদের দেখায়, যেখানে ওরা সবটা স্বীকার করেছে। ওই দিন থেকেই শুরু হয় স্পর্শের পাগলামি। প্রথম আরাফ ওকে খুব ভয় পেত। পরে ও বুঝতে পারে আমরা স্পর্শকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।
ও একটাও ওষুধ খেত না, সব ফেলে দিত। আর সবচেয়ে বড় সমস্যা ছিল ওর নেশা, মানুষের মাংসের নেশা। ও বাইরের মানুষের সামনে নিজেকে স্বাভাবিক রাখে, কিন্তু রেগে গেলে ও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে যখন আমরা বিয়ের কথা বলি, ও বলেছিল যে ওর পছন্দের মেয়ে আছে, সময় হলে ও বিয়ে করবে। হঠাৎ একদিন ও তোর কথা আমাদের বলে, তারপর আমরা তোকে বিয়ে দিয়ে নিয়ে আসি। এক নাগাড়ে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন মিসেস সাবিহা। পিপাসার চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল। একমাত্র তুই পারিস আমার স্পর্শকে ঠিক করতে। তুই প্লিজ ওকে ছেড়ে যাস না মা, ও শেষ হয়ে যাবে। তুমি চিন্তা করো না মামুনি, আমি আবার ওনাকে আগের মতো করে দিব। স্পর্শ সারাদিনে আর বাসায় ফিরল না। রাতে বাসায় এসেই স্পর্শ তার রুমে গেল। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি আমাকে কবে থেকে চিনতেন? যখন তুমি ক্লাস 7-এ পড়তে তখন থেকে। একদিন তোমার স্কুলের ওইদিকে আমি একটা কাজে গিয়েছিলাম, তখন স্কুলের গেটে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখি, তখন থেকে তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা, ওই ছেলেগুলোকে কি আপনি মেরেছিলেন যারা? আমি মেরেছিলাম। বুঝলাম। পিপাসা, তুমি অনেক কিছু। স্পর্শের কথা শেষ হওয়ার আগেই পিপাসা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আপনি আমাকে ভালোবাসেন স্পর্শ? হ্যাঁ, বাসি তো। আমার জন্য একটা কাজ করতে পারবেন? তোমার জন্য আমি সব করতে পারবো। তাহলে ওসব ছেড়ে দিন, আবার নতুন করে সব শুরু করুন প্লিজ, আমার জন্য। আচ্ছা। স্পর্শের কথা শুনে পিপাসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ সত্যি, খুব ভালোবাসি তোমাকে। আমিও আপনাকে খুব ভালোবাসি। স্পর্শ এবার শক্ত করে পিপাসাকে জড়িয়ে ধরল। 3 বছর পর। সারা চুপচাপ খাবার খেয়ে নাও, একদম দুষ্টুমি করো না। আমি তো গুড গার্ল, একদম দুষ্টুমি করি না। দুষ্টুমি তো তুমি করো। কি তবে রে? বলি পিপাসা সারার পেছনে দৌড়াতে লাগলো। সারা পিপাসা আর স্পর্শের মেয়ে। স্পর্শ এখন ভালো হয়ে গেছে, আর নাবিলা ও আরাফের বিয়ে হয়ে গেছে। পিপাসা দৌড়াতে দৌড়াতে স্পর্শের সাথে ধাক্কা খেলো। এই যে আরেকজন, যেমন বাবা তেমন মেয়ে। হ্যাঁ, এখন সব দোষ আমার। এখন সামনে থেকে সরো। স্পর্শ আর কিছু বলতে যাবে, তার আগেই ওর ফোন বেজে ওঠে। ও বাসার বাইরে এসে কলটা ধরে। কলের অপর পাশের লোক কিছু একটা বলে। স্পর্শ আশেপাশে তাকিয়ে বলে ওঠে, আমি রাতে আসবো, ততক্ষণ ওকে একটু যত্ন করো। বলে স্পর্শ কল কেটে একটা বাঁকা হাসে। স্পর্শ এর কথা শুনে বোঝা যাচ্ছে স্পর্শ এখনো তার এই স্বভাব পাল্টাতে পারে নাই। হয়তো সে তার প্রিয়তমার সামনে নিজেকে গুটিয়ে রাখবে, আর গোপনে সে তার শত্রুকে শাস্তি দিবে।